হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছো। যারা যারা জয়েন করেছো কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও যে আমার কথাবার্তা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। তারপরেই আজকের ক্লাসটা আমরা শুরু করব। সো আজকের ক্লাসটা মূলত ক্লাস না, আমরা কোনো কনসেপ্ট শিখবো না। আজকের ক্লাসে মূলত আগের যে জিনিসগুলো আমরা শিখছি ওইগুলো দিয়ে বোর্ডে কী কী প্রশ্ন আসছে সেগুলো সলভ করবো। ওকে, একটু জানায় দাও সব কিছু ঠিক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে, গুড মর্নিং, শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। সো আজকের ক্লাসটা মূলত নতুন কোনো কনসেপ্ট শেখান না। আমরা এতদিন যেই টপিকগুলো পড়ছি আমরা HTML বা অধ্যায় 4-এর সব কিছুই পড়ে ফেলছি, মানে এমন কোনো প্রশ্ন নাই যেটা তুমি এখন পারবা না। ওকে, সো আমরা দেখব যে আগের যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো থেকে বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলো কীরকম আসে এই জিনিসগুলো দেখায় দেওয়ার ক্লাস হচ্ছে আজকে। কিন্তু আমাদের এই অধ্যায় কিন্তু পুরোটা পড়া শেষ। এই ক্লাসটা যদি কেউ না করো তারপরেও কোনো সমস্যা নেই। এই অধ্যায়টা সবটাই আমাদের পড়া শেষ, যা যা কনসেপ্ট আসে, যা যেভাবে উত্তর করতে হয় সবটাই আমাদের পড়া শেষ। সো আজকের ক্লাসটা মূলত হচ্ছে এই অধ্যায় থেকে বোর্ডে যে সৃজনশীলগুলো আসছে সেগুলো কিভাবে উত্তর করবা বা কিভাবে তুমি অনুধাবন করতে পারবা যে প্রশ্নের মধ্যে কি চাইছে এই জিনিসটা বুঝাই দেওয়া হচ্ছে আজকের ক্লাসের কাজ। ওকে, সো চলো শুরু করি। বলো, সবাই ঘুম থেকে উঠছো? ক্লাসটা করার জন্য সবাই ঘুম থেকে উঠছো? বলো তো, তোমাদের গতকালকে আমি একটা টাস্ক দিছিলাম আমাদের প্র্যাকটিস শিটের, যেখানে বোর্ডের প্রশ্নগুলো আছে সিকিউ এবং MCQ, ওই প্র্যাকটিস শিটটা তোমাদের দিছিলাম এবং বলছিলাম যে গতকালকে সারাদিন বা রাতে তুমি ওই প্র্যাকটিস শিটটা একবার অন্তত দেখো এবং দেখে আমাকে এইটা বলো যে সৃজনশীলগুলো তুমি পারো কিনা। তোমাদের মধ্যে কেউ আছো যে ওই পিডিএফটা একবার খুলে দেখছিলা বা পড়ে দেখছিলা? আমাকে জানাও তো, চ্যাট বক্সে একটু জানাও যে তোমাদের মধ্যে কেউ কি আছো যে ওই পিডিএফটা, যে পিডিএফটা গতকালকে তোমাদের টাস্ক হিসেবে দিছিলাম যে পিডিএফটা পড়ো বা পিডিএফটা একবার রিডিং দাও, সো এটা তোমরা দিছিলা? এবং যারা যারা দিছো তারা একটু জানাও যে ওইখানে এমন কোনো সৃজনশীল পাইছো কিনা যেটা তুমি মানে পারো না বা যেই টপিকটা তুমি পড়ো নাই, এরকম কোনো কনসেপ্ট কিন্তু নাই। বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এর বাইরে কিন্তু কিছুই আসে না। ওকে, সো আজকের ক্লাসের সাথে ওই পিডিএফটাও পেয়ে যাবা, সাথে হচ্ছে এটার সলভটাও পেয়ে যাবা, লাইক MCQ এর উত্তরগুলা বা সিকিউ এর উত্তরগুলা সহজে পিডিএফটা সেটাও এই ক্লাসের নিচে বা এই ক্লাস শেষে ওয়েব অ্যাপেই পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, সো আমরা দেখছো যে যা যা পড়ছি সেগুলো আগে থেকেই কিন্তু বোর্ডে প্রশ্ন আসতেছে প্রতি বছর। আমরা যা যা পড়ছি যেমনে পড়ছি তেমনি আসতেছে। ঠিক আছে, একটুও ঘুরায় পেঁচায় প্রশ্ন আসবে না। বোর্ডের পরীক্ষার আগের দিনও বলে দেওয়া যায় যে কোন কোন প্রশ্ন আসবে, কোন কোন প্রশ্ন আসবে না। যা পড়ছো এগুলাই দেখবা যে বোর্ডে আসতেছে, যত পরীক্ষা দিবা সবগুলো জায়গাতে এই জিনিসগুলাই আসবে। ঠিক আছে? ওকে, সো আমরা চলো শুরু করি। আমরা বোর্ডের মোটামুটি সবগুলো প্রশ্নই সলভ করব নিজেরা, সবগুলো প্রশ্নেরই উত্তর দিব। তাহলে প্রথমে কোনটা সলভ করবো বলো, সিকিউ নাকি MCQ? আমরা প্রথমে MCQ এ চলে যাই। হ্যাঁ, প্রথমে চলো আমরা MCQ এ চলে যাই। সো MCQ এ যাওয়ার আগে তোমাদের একটা MCQ আমি এক্সপ্লোর করার জন্য রেখে দিছিলাম, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউটটা। সো মেইনলি টার্গেট অ্যাট্রিবিউট থেকে একটা MCQ আসে যেটা এই বছরও বোর্ডে আসছে, তোমাদের পরীক্ষাতেও আমি দিছিলাম। ঠিক আছে, সো এটা তোমাদের পড়ার জন্য আমি রেখে দিছিলাম যে টেস্ট পেপার যখন পড়বা বা আমাদের প্র্যাকটিস শিট যখন পড়বা তখন তোমরা এমনি পড়া হয়ে যাবে। তারপরেও তোমরা একটু তোমাদেরকে একটু দেখা দিই। সো মেইনলি আমার ওয়েবসাইটে যদি আমি অন্য একটা ওয়েবসাইট লিঙ্ক করি তাহলে কি করতে হয় বলো তো? অন্য একটা ওয়েবসাইটকে যদি লিঙ্ক করতে হয় তাহলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়, রাইট? এ ট্যাগ ইউজ করতে হয়। সো এ ট্যাগের এই href এর মধ্যে আমি যেটা দিই সেটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক, রাইট? অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক, এবং এই জায়গায় আমরা লিখে দিই যে ক্লিক হিয়ার এবং অ্যাঙ্করটা একটা ক্লোজ। এই ক্লিকের মধ্যে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে যায়, ক্লিকের মধ্যে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে যায়। এখন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে কখনো তুমি এরকম দেখছো যে একটা জায়গাতে ক্লিক করলে সেটা নিজের পেজেই ওপেন হয় একবার? নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে? নেটওয়ার্ক কি প্রবলেম দিচ্ছে একটু বলো তো? নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে? ওকে, আমি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করি, দাঁড়াও 1 মিনিট, মোবাইল ডাটা দিয়ে যাই। ওকে, তাইলে আই গেস ইয়াটা কমে যাবে, ল্যাটেন্সিটা কমে যাবে।
ঠিক আছে, যারা ওয়েব অ্যাপে আছো আমাকে একটু কনফার্ম করো সবকিছু ঠিক আছে কিনা, যারা ফেসবুকে আছো আমাকে একটু কনফার্ম করো এখন সবকিছু ঠিক আছে কিনা, চ্যাট বক্সে একটু কনফার্ম করো যে এখন সবকিছু ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। সো ম্যাথেরও ক্লাস হচ্ছে এই টাইমে, তুমি যে কোনো একটা একটু রেকর্ড করে নিও, এইটাই আইসিটিটাই রেকর্ড করে নিও, কারণ এই ক্লাসে আমরা নতুন কোনো কনসেপ্ট শিখবো না, আমরা সিকিউ এমসিকিউ সলভ করতেছি। আর কেন আজকে ক্লাসটা বিকালে হইলো না, কারণ আজকে বিকালে এসিএস এর সবার একটা দাওয়াত আছে, সবাই বিকেলের ক্লাসটা সকালে নিচ্ছে। সো তোমরা কি চাও না যে আমাদের দাওয়াত থাকুক শুক্রবারে? তোমরা এটা চাও? তোমরা যদি না চাও যে আমাদের দাওয়াত না থাকুক, তাইলে আমরা বিকেলে এই ক্লাস নিলাম। ওকে, সো যে ব্যাপারটা বলতেছিলাম যে এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যখন তুমি একটা লিংক তুমি তোমার ওয়েবসাইটে করছো, এখন তুমি তোমার ওয়েবসাইটে কিছু কিছু জিনিস দেখো বা কিছু কিছু ওয়েবসাইট দেখো যেখানে ক্লিক করলে ওই পেজেই ওপেন হয়। যেমন একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। সো মনে করো তুমি আমাদের অপার্স ক্লাসরুম ওয়েবসাইটে গেছো। সো এই জায়গাতে যে কোনো একটা ওয়েবসাইটে তুমি মনে করো গেছো, লাইক আমি এইচএস ক্র্যাকার্সে তোমাদের নিয়ে যাই। সো এই একটা ওয়েবসাইটে তুমি মনে করো গেছো, এই যে এই জায়গায় যে কোর্সেস বাটনটা, এটা কি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেওয়া না? আমাকে বলো, এইটা কি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেওয়া না? এই যে এই বাটনটা এখানে যে ক্লিক করলে অন্য একটা জায়গায় যাচ্ছে, এটা কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেওয়া না? আমাকে বলো তো। অ্যাঙ্কর ট্যাগ দিয়েই তো দেওয়া, এই ট্যাগ দিয়েই দেওয়া, অ্যাঙ্কর ট্যাগ দিয়েই দেওয়া। কিন্তু এই বাটনটায় ক্লিক করলে এটা দেখো তো নতুন কোনো পেজে গেছে নাকি এখানেই ওপেন হয়েছে? এখানেই ওপেন হয়েছে না? যেই পেজে তুমি ছিলা, এই যে তুমি এই পেজটার মধ্যে ছিলা, যেই বাটনটায় ক্লিক করতেছো এই পেজেই ওপেন হচ্ছে। নতুন কোনো পেজে কি যাচ্ছে? তোমাকে নতুন কোনো পেজে নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে না, তোমাকে নতুন কোনো পেজে নিয়ে যাচ্ছে না। কিন্তু অনেক সময় এমন কিছু বাটন আছে দেখবা, যেখানে ক্লিক করলে এখানে নতুন আরেকটা উইন্ডো ক্রিয়েট হয়। দেখছো যে এই জায়গাতে তো এটা একটা উইন্ডো, যে এই জায়গাতে তোমার এই ওয়েবসাইটটা আছে, আমি আরেকটা উইন্ডো ক্রিয়েট করে অন্য একটা ওয়েবসাইটে যাইতে পারবো। বুঝতে পারছো? আরেকটা উইন্ডো ক্রিয়েট করে দেখো অন্য একটা ওয়েবসাইটে যাইতে পারবো। এ একটা উইন্ডো, এ একটা উইন্ডো, এগুলোকে বলা হয় উইন্ডো। ওকে, এখন নর্মালি কিছু কিছু অ্যাঙ্কর ট্যাগ আছে যেখানে ক্লিক করলে এই উইন্ডোতেই খুলে, নতুন উইন্ডোতে যায় না। আবার এই অ্যাঙ্কর ট্যাগই তুমি এমনভাবে তৈরি করতে পারো যেখানে ক্লিক করলে এটা নতুন উইন্ডোতে ওপেন হবে, মানে এরকম আরেকটা নতুন উইন্ডোতে ওপেন হবে ওই জিনিসটা। বুঝতে পারছো? কখনো ফোনে দেখছো এই জিনিসটা? ফোনে দেখছো এই জিনিসটা যে নতুন উইন্ডোতে ওপেন হয়? ওকে, সো তোমার এই যে লিঙ্কটা আছে, মনে করো www.ডট কিছু একটা ওয়েবসাইট আছে, এটা নিজের উইন্ডোতেই ওপেন হবে নাকি নতুন উইন্ডোতে ওপেন হবে, এটার জন্য আমাদের আরেকটা বৈশিষ্ট্য দিতে হয় যেটার নাম হচ্ছে টার্গেট। তার মানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হয়, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। টার্গেট কোনো কিন্তু ট্যাগ না, সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কই দেয়? ওপেনিং ট্যাগে দেয়। তার মানে টার্গেট অ্যাট্রিবিউটটা তোমাকে দিতে হবে। তার মানে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। তার মানে অ্যাট্রিবিউট কেমনে লিখতে হয়? এমনে লিখতে হয় যে অ্যাট্রিবিউটের নাম ইকুয়ালস টু ডাবল কোটেশনের মধ্যে তার ভ্যালু। এই টার্গেটের ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে এই যে লিঙ্কটা আছে এটা কি নিজের পেজেই ওপেন হবে নাকি নতুন উইন্ডোতে ওপেন হবে। ওকে, সো এই টার্গেটের ভ্যালুটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যদি দাও, দেখো নিচে যখন ড্যাশ থাকে সেটাকে বলে আন্ডারস্কোর, আর যখন নিজের লেভেলে থাকে তখন সেটাকে বলি ড্যাশ। সো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যদি এটার ভ্যালু দাও তখন সেটা নতুন উইন্ডোতে ওপেন হয়। আর বাই ডিফল্ট কি হয়? বাই ডিফল্ট নিজের উইন্ডোতেই ওপেন হয়। বাই ডিফল্ট কিন্তু নতুন উইন্ডোতে যায় না। বাই ডিফল্ট মানে তুমি কিছু দাও নাই, এই টার্গেট জিনিসটা মনে করো তুমি দাও নাই, এটা মনে করো তুমি দাও নাই, এটা না দিলে বাই ডিফল্ট এটা নিজের উইন্ডোতেই ওপেন হয়। আর তুমি যদি টার্গেট ইকুয়ালস টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দাও তাইলে সেটা নতুন উইন্ডোতে ওপেন হয়। বলো বুঝতে পারছো এতটুকু? বুঝতে পারছো এতটুকু? আজকে কি সব জায়গায় বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে। বলো বুঝতে পারছো? ওয়েব অ্যাপ এবং ফেসবুক ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কিনা? আজকের ক্লাসের ডিউরেশন কি বেশি হবে না? বেশি হবে না, 1 ঘন্টায় শেষ হয়ে যাবে, 1 ঘন্টা 10 মিনিট বড়জোর। বুঝতে পারছো? তার মানে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, যেই অ্যাট্রিবিউটের ভ্যালু যদি তুমি ব্ল্যাঙ্ক দাও, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দাও, তাহলে সেটা নতুন উইন্ডোতে ওপেন হবে। এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে সেটা নিউ ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, নিউ ট্যাবে ওপেন হবে। লাইক তুমি হচ্ছে এখানে ক্লিক করতেছো বাট সেটা নতুন উইন্ডোতে ওপেন হচ্ছে, নিউ ট্যাবে ওপেন হচ্ছে। ঠিক আছে, সো এটাকে বলা হয় টার্গেট অ্যাট্রিবিউটের কাজ।
টার্গেট ইকুয়ালস টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে সেটা নিউ উইন্ডোতে ওপেন হয়। আর বাই ডিফল্ট মনে করো টার্গেট আমি দিলাম না, এটা লিখলাম না, ঠিক আছে, এটা আমি লিখলাম না, এটা না লিখলে বাই ডিফল্ট সেটা নিজের উইন্ডোতে ওপেন হয় বাই ডিফল্ট। আবার তুমি এখানে আরেকটা ভ্যালু দিতে পারো, যেই ভ্যালুটাকে বলা হয়, এটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি, যেই ভ্যালুটাকে বলা হয় আন্ডারস্কোর সেলফ। সেলফ মানে কি? নিজে, না? সেলফ মানে কি? নিজে। সো যখন তুমি আন্ডারস্কোর সেলফ দাও তখনও সেটা নিজের উইন্ডোতেই ওপেন হয়, মানে আলাদা উইন্ডোতে ওপেন হয় না, নিউ ট্যাবে ওপেন হয় না, নিজের ট্যাবেই ওপেন হয়। তার মানে এটা দেয়া যে কথা আর টার্গেট মার্কেট না লেখা একই কথা, কারণ বাই ডিফল্টও মানে তুমি কিছু না লেখলেও সেটা নিজের উইন্ডোতেই ওপেন হয় বা নিজের ট্যাবেই ওপেন হয়, নতুন ট্যাবে ওপেন হয় না। তুমি যদি এটা লেখো তারপরেও সেটা নিজের ট্যাবেই ওপেন হবে, সো এটা লেখা না লেখা একই কথা। সো যদি নতুন ট্যাবে ওপেন করতে চাও, নিউ ট্যাবে বা নতুন উইন্ডোতে ওপেন করতে চাও, তাহলে অবশ্যই টার্গেট ইকুয়ালস টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিতে হবে। সো এতটুকু বুঝলেই হবে, এতটুকু মনে রাখলেই হবে, এর বেশি লাগবে না। বলো টার্গেট অ্যাট্রিবিউটের কাজটা এবং আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এই জিনিসটা মনে থাকবে কিনা। সো এমসিকিউ প্রশ্ন আসবে এরকম যে একটা অ্যাঙ্কর ট্যাগকে বা একটা এইচটিএমএল একটা ওয়েব পেজ যখন তুমি লিঙ্ক আপ করো সেটা নতুন পেজে ওপেন হয় কখন, বা সেটার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউট ভ্যালুটা কত দিতে হয়, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। সো দুইটা এমসিকিউ আসতে পারে এখান থেকে। সো দুইটা এমসিকিউই খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে আসে কিন্তু। বলো পারবা কিনা? এটা কি লাস্ট ক্লাস? হ্যাঁ, এটা চ্যাপ্টার 4 এর লাস্ট ক্লাস। এরপর ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে চ্যাপ্টার 2 এ আমার সাথে। ওকে, ঠিক আছে। সো এখন বাকি এমসিকিউগুলো দেখি, আমার আগে তোমরা উত্তর করবা। বলো ওয়েব পেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটা? লিংক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? বলো। এ, রাইট, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। ভুলেও কিন্তু href দিও না, href কোনো ট্যাগ না, href হচ্ছে একটা অ্যাট্রিবিউট। href হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা ভ্যালু নেয় হচ্ছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা যেখানে তুমি নিতে চাচ্ছ। ভুলেও এটা দিবা না। তার মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হচ্ছে তোমার লিঙ্ক আপ করতে হয়। আমার আগে উত্তর করবা, হাইপার লিঙ্ক ব্যবহার করার ফলে একটা ওয়েব পেজ কি হয়? সো এগুলো হচ্ছে তোমার সাদা সাপটা প্রশ্ন। সো মানে এগুলো একটু বুঝে বুঝে উত্তর করতে হবে। হাইপার লিঙ্ক করার কারণে তোমার একটা ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক আপ হয়, তাই না? সো এই লিঙ্ক আপ হওয়ার কারণে যে জিনিসটা হয়, তোমার ওয়েবসাইট তথ্যবহুল হয়ে ওঠে, সময় সাশ্রয়ী হয়, এই দুইটাই ঠিক আছে। কিন্তু আকর্ষণীয় দৃষ্টিনন্দন হয় এটা কিন্তু সত্য না, কারণ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তুমি আকর্ষণীয় করতে পারবা না বা সুন্দর বানাইতে পারবা না। তার মানে 1 এবং 2 এটাই তোমার কারেক্ট উত্তর, রাইট? এটার উত্তর করো। কোনটির ক্ষেত্রে ডোমেইনের নাম ব্যবহার করা হয়? আমরা দেখছি, আমরা এই অধ্যায়ে পড়তেছি, এই অধ্যায়টা ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলে, এই ওয়েবসাইটে আমরা ডোমেইন পড়ছি। তার মানে ওয়েবসাইটে ডোমেইন নাম ব্যবহার করতে হয়। ওকে, ঠিক আছে। পরেরটা উত্তর করো আমার আগে। এখানে একটা HTML ট্যাগ দেয়া, সবগুলা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। পি ট্যাগের ভিতরে বি ট্যাগ দিয়ে লেখা ফার্স্ট প্রোগ্রাম, তারপর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা HTML লিঙ্ক দেয়া, ঠিক আছে। কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে? প্রথমত ফরম্যাটিং, তারপর হাইপার লিঙ্ক, তৃতীয়ত ইমেজ। এখানে কোনো ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়েছে? হয় নাই। এখানে হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়েছে, টেক্সট ফরম্যাটিং ব্যবহার করা হয়েছে। দেখো তুমি যে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ মানে টেক্সটকে স্টাইল করতেছিলা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুব, সাব, এগুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং। টেক্সটকে ফরম্যাট করে এই জিনিসগুলা। সো তুমি টেক্সট ফরম্যাটিং ইউজ করছো, ঠিক আছে। তার মানে 1 এবং 2 এটা কারেক্ট উত্তর। পারছো? ঠিক আছে, আশা করি পারবা এই জিনিসটা। পরেরটা, একটা HTML কোড দেয়া, পি ট্যাগ h সুপ টু সুপ ক্লোজ ও, এটার উত্তর কোনটা? বলো তো, এটার উত্তর কোনটা? এটার উত্তর কোনটা? ABCD, এটার উত্তর হচ্ছে বি, তাই না? দেখো এইচ ট্যাগ, আচ্ছা এইচ তুমি ঠিকঠাক লেখছো, সুপ লেখছো মানে ঘাড়ের উপর উঠে গেছো, ঘাড়ের উপর ওটা 2 লেখছো, ওকে ঘাড়ের উপর ওটা 2 লেখছি, ঘাট থেকে নাইমে গেছে, আবার এই লেভেলে চলে আসছি, এই লেভেলে এসে লিখলাম ও, তার মানে এইচ স্কোয়ার ও, এটাই তোমার কি উত্তর। একটা ওয়েব পেজে এত পিক্সেল এবং ম্যাপ ডট জেপিজি নামে একটা ছবি তুমি অ্যাড করতে চাচ্ছ, ইমেজ এসআরসি এর সাথে কোন নির্দেশনাটা দিতে হবে? বলো তো, কোনটা দিতে হবে? হাইট এবং উইথ। মনে আছে যে যখন এরকম এত ইনটু এত দেয়া থাকে, এখানে প্রথমটা কি দেয়া থাকে? প্রথমটা দেয়া থাকে উইথ, এবং দ্বিতীয়টা যেটা দেয়া থাকে সেটা দেয়া থাকে হাইট, তাই না? প্রথমটা থাকে উইথ, দ্বিতীয়টা থাকে হাইট। তার মানে তোমাকে উইথ এবং হাইট এই জিনিসটা স্পেসিফাই করে দিতে হবে। সো উইথ 640, হাইট 480, এটাই হচ্ছে তোমার কারেক্ট উত্তর।
ভাই এগুলো তো আগের এক্সামের এমসিকিউ গুলার আনসার। আগের এক্সামেও এখান থেকেই এমসিকিউ দিয়েছিলাম, বাট এই সবগুলাই বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, সবগুলাই বোর্ডের প্রশ্ন। দেখো, সারিকা তৈরিকৃত ওয়েবসাইটে নতুন একটা ছবি যুক্ত করলো। এই ইমেজ ট্যাগটা বা ছবির ট্যাগের সাথে সারিকার তৈরিকৃত ট্যাগের মিল কোনটা, নিচের কোন ট্যাগের সাথে মিল আছে? বারবার এই প্রশ্নটা আসে কিন্তু, যে ইমেজ ট্যাগের সাথে কোন কোন ট্যাগের মিল আছে। দেখো, ইমেজ ট্যাগ একটা এমটি ট্যাগ, এর সাথে মিল থাকবে এমটি ট্যাগেরই, মানে বিআর ট্যাগ অথবা এইচআর ট্যাগ, এই দুইটার মধ্যে কোনো একটা আনসার হবে। তার মানে বিআর, অথবা যদি এখানে এইচআর থাকতো, এই এইচআর বা বিআর বা এইচআর এই দুটার মধ্যে কোনো একটা উত্তর। ঠিক আছে, মনে রাখবা এই জিনিসটা, বিআর বা এইচআর এই দুটার মধ্যে কোনো একটা উত্তর। এগুলো তোমাদের ক্লাসে অনেকবার পড়াইছি, এই কারণে তোমাদের ইজি লাগতেছে। নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় বলো তো? টার্গেট, মাত্র পড়ে আসছি আমরা, রাইট? টার্গেটের ভ্যালু কত দিতে হয়? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। বর্ডার অ্যাট্রিবিউটে, টেবিলের বর্ডার অ্যাট্রিবিউটে কত ভ্যালু দিলে বর্ডার শো করে না? প্রথমত, বর্ডার অ্যাট্রিবিউট না দিলেই বর্ডার শো করে না। দ্বিতীয়ত, বর্ডারের ভ্যালুটা যদি 0 দাও, তাহলে সেটার প্রস্থটা তুমি উইথটা বলতেছো 0, মানে আলটিমেটলি কিছু শো করবে না। ওকে, তারপর মিমি ওয়েব পেজ ডিজাইনার হওয়ার জন্য এইচটিএমএল শিখতেছে। বর্তমানে সে ওয়েব পেজে হাইপার লিঙ্ক করা শিখছে। হাইপার লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? এই ট্যাগ। ঠিক আছে, সো একই প্রশ্ন দুইবার আসতেছে, তার মানে 1 এবং 2 এটাই উত্তর। একই প্রশ্ন বারবার আসতেছে বোর্ডে। নিচের কোন একটা ওয়েবসাইটের কয়টা অংশ? এটা অনেকেই ভুল করছো দেখলাম। সো একটা ওয়েবসাইটে তোমাদের একদম প্রথম দিন বলছিলাম যে একটা ওয়েবসাইটের একটা অংশ থাকে, সেটা হচ্ছে ক্লায়েন্ট। মনে আছে ওই যে চিটাগাংয়ের একটা ফ্রেন্ড ছিল যার কাছে আমরা ডেটা পাঠানোর চেষ্টা করতেছিলাম। আরেকটা আছে সার্ভার। ওকে, সো ক্লায়েন্ট এবং সার্ভার। ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট সার্ভারকে কি দেয়? ক্লায়েন্ট সার্ভারকে দেয় রিকোয়েস্ট। কি দেয়? রিকোয়েস্ট, যে ভাই আমি আপনার কাছে যে ওয়েবসাইটটা আছে সেটা দেখতে চাই। সার্ভার ক্লায়েন্টকে কি পাঠায়? রেসপন্স। রেসপন্স। তার মানে এই ওয়েবসাইটের আসলে দুইটা অংশ, একটা ক্লায়েন্ট সাইট, একটা তোমার কি, একটা সার্ভার সাইট। তার মানে একটা ওয়েবসাইটের অ্যাকচুয়ালি দুইটা অংশ, একটা ক্লায়েন্ট, একটা সার্ভার। ঠিক আছে, মনে রাখবা যে ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট দেয়, সার্ভার রেসপন্স পাঠায়। এটাও একটা এমসিকিউ। নিচের কোন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট দেখা যায়? ওয়েব ব্রাউজার। ব্রাউজারের মাধ্যমে তুমি কি করো? ওয়েবসাইট দেখো। প্রসেসরের মাধ্যমে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে, ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে তুমি দেখো না, ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটগুলো দেখো। ক্রোম, ফায়ারফক্স এগুলোর মাধ্যমে তুমি দেখো। তারপর একটা উত্তর করো, ওয়েবসাইটের জনককে। একদম প্রথম ক্লাসে অনেক আলোচনা করছিলাম, মানে একটা কাহিনী বলছিলাম একটা কোম্পানি নিয়ে, যে কোম্পানির মধ্যে অনেক রিসার্চ হয়। সো একজন একটা আবিষ্কার করছে। সো এখানেই নামটা বলছিলাম তোমাদের, টিম বার্নার্স-লি। তিনি ওয়েবের জনক। ওয়েবের জনককে টিম বার্নার্স-লিতে গেল। পরেরটা, এইচটিএমএল কি বলতো? প্রোগ্রামিং ভাষা, স্টাইল শিট, স্ক্রিপ্টিং ভাষা? না, এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কারণ নামের মধ্যেই তুমি দেখতে পাচ্ছ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে সে মার্ক করে দেবে ওয়েবসাইটের কোথায় কি থাকবে। ঠিক আছে, ওকে। এরপর একটা ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য নিচের কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়? সিএসএস, মানে স্টাইলিং যে ব্যাপারটা, এই স্টাইলিংটার জন্য সিএসএস একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ভাষাটা ব্যবহার করা হয়। আমরাও অল্প একটু শিখছি, মনে আছে 5 নাম্বার ক্লাসের শেষের দিকে আমরা অল্প একটু শিখছি, 6 নাম্বার ক্লাসের শেষের দিকে আমরা অল্প একটু শিখছি, রাইট? সো এই সিএসএস দিয়ে মূলত ওয়েবসাইটকে স্টাইল করে বা ওয়েবসাইটকে সুন্দর করে। ওকে, এই সিএসএস এর পূর্ণরূপের একটা প্রশ্ন আসে, যে সিএসএস এর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা একটু মনে রাখতে হবে, কারণ পূর্ণরূপগুলো একটু মুখস্থ টাইপের। ক্যাসকেডিং স্টাইল শিট। এটার উত্তর করো, ওয়েবসাইটের ক্লায়েন্ট অংশে প্রোগ্রামিং করার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ভাষা কোনটা? এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কারণ এটা তোমাদের পড়ার জিনিস না, এটা মূলত রিডিং পড়ে বইয়ের মধ্যে লেখা আছে একটা লাইন, সেটার উপর বেস করে এই প্রশ্নটা তৈরি। সো ক্লায়েন্ট অংশে প্রোগ্রামিং এর জন্য, দেখো এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং এর জন্য তৈরি না। এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং এর জন্য তৈরি না, এটা কিন্তু প্রোগ্রামিং না। সিএসএস এটা কিন্তু প্রোগ্রামিং এর জন্য তৈরি না, এটাও কিন্তু প্রোগ্রামিং না, প্রোগ্রামিং ভাষা না। সো পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট এই দুইটা হচ্ছে প্রোগ্রামিং এর জন্য তৈরি, এই দুটো হচ্ছে প্রোগ্রামিং এর জন্য তৈরি। এর মধ্যে জনপ্রিয় কোনটা বেশি? জাভাস্ক্রিপ্টটা সবচেয়ে বেশি জনপ্রিয় ক্লায়েন্ট সাইটে প্রোগ্রামিং করার জন্য। অর্থাৎ তুমি যে অ্যানিমেশনগুলো দেখো ওয়েবসাইটে, যে একটা ছবির পরে একটা ছবি আসতেছে, একটু পর পর চেঞ্জ হচ্ছে জিনিসগুলা, এই অ্যানিমেশনগুলা বা তোমার এটাকে প্রাণবন্ত করে দেয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, ওকে, ডান। ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারী ইনপুট নিয়ে সার্ভারের কাছে কি পাঠায় বলো তো? সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট। ওকে,
ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকে ইনপুট নিয়ে ডাটা পাঠায় কার কাছে? সার্ভারের কাছে। এগুলো তো ইজি জিনিসপত্র, আমরা অলরেডি পড়ে ফেলছি। ওয়েবসাইটে একদম প্রথম পেজকে কি বলে? হোম পেজ। হোম পেজ, প্রথম পেজকে কি বলে? হোম পেজ। একদম শুরুর পেজকে, যেখানে তুমি ল্যান্ড করো, সেই পেজটাকে বলে হোম পেজ বা ল্যান্ডিং পেজ। হোম পেজ বা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? সো দুইটা অপশনই আসতে পারে, হোম পেজ, ল্যান্ডিং পেজ। উত্তর করবা দেখে দেখে। পরেরটা উত্তর করো। এফএকিউ এটার পুনরূপ কি? এটা মূলত এইচটিএমএল এর পড়াশোনার অংশ না, বাট অধ্যায়ের একটা অংশ, একটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। এফএকিউ এর পুনরূপ কি? একটা ওয়েবসাইটে দেখবা যে এফএকিউ থাকে। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে তোমার ওয়েবসাইট সম্পর্কে ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলো অ্যারাইজ করতে পারে। লাইক তুমি একটা, মনে করো তুমি একটা এনআইডি দাও, এরকম একটা ওয়েবসাইট তুমি বানাইছো, যে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট বানাইছো, যে ওয়েবসাইটটা এনআইডি দেয়। ওকে, এখন তোমার ওয়েবসাইটে এসে মানুষের ফ্রিকোয়েন্টলি কোন কোন প্রশ্নগুলো আসতে পারে? যে এনআইডি বানাইতে কি কি কাগজ লাগে, তারপর এনআইডি বানাইতে কত বয়স লাগে, তারপর এনআইডির জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন। সো এগুলো কিন্তু সবাই জিজ্ঞেস করবে। সো তুমি তোমার ওয়েবসাইটে এরকম একটা সেগমেন্ট রেখে দাও, যেটার নাম হচ্ছে এফএকিউ। সেখানে ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলো আসে সেগুলা এবং সেগুলোর উত্তর একদম সুন্দর করে সাজানো থাকে, সো দ্যাট ইউজার যে ইউজ করতেছে সে সহজেই বুঝে যায় যে কোন প্রশ্নের উত্তর কোনটা। সো যেগুলো ফ্রিকোয়েন্টলি আস্ক করে তারও মনে সেই প্রশ্নগুলো আসে, সো সেগুলোর যেন বারবার উত্তর না দিতে হয়। ওকে, ঠিক আছে। একজন বলছে ফ্রিকোয়েন্টলি আস্কের পূর্ণরূপ কি? সে লেখছে বিএনপি। বাইরে ভাই, এই ডট এইচটিএমএল এটা কি? ডট এইচটিএমএল ফাইলের শেষে যেই জিনিসটা থাকে ডট দিয়ে, মনে করো একটা পিডিএফ এর শেষে থাকে ডট পিডিএফ, একটা ছবির শেষে থাকে ডট জেপিজে, এই জিনিসগুলোকে বলা হয় ফাইল এক্সটেনশন। এগুলোকে বলা হয় কি? ফাইল এক্সটেনশন। তার মানে এই জায়গাতে ডট এইচটিএমএল এই জিনিসটা হচ্ছে ফাইল এক্সটেনশন। ওকে, এক্সটেনশন নেম, ঠিক আছে? এটা হচ্ছে এক্সটেনশন নেম। ওকে, তারপর এইচটিএমএল ফাইল এডিট করার জন্য কোন টেক্সট এডিটর ইউজ করা হয়? সো এইটাও হচ্ছে মানে প্রশ্নটা আসলে দেওয়া উচিত না, কারণ এইচটিএমএল আসলে এডিট করার জন্য অনেক রকমের সফটওয়্যার আছে। তুমি নোটপ্যাডেও করতে পারবা, ভিএস কোডেও করতে পারবা, সাবলাইম টেক্সটেও করতে পারবা, কোনো একটা ব্রাউজারেও করতে পারবা। সো এই প্রশ্নগুলো আসলে ইললজিক্যাল, কিন্তু এরপরে বইয়ে কোনো একটা জায়গাতে একটা লাইন লেখা আছে যে সাবলাইম টেক্সট দিয়ে এইচটিএমএল এডিট করা যায়, যে কারণে বইয়ের তথ্য অনুযায়ী এটার উত্তর সাবলাইম টেক্সট। বাট ইন রিয়েল লাইফে এই প্রশ্নটা আসলে ইনভ্যালিড, কারণ আসলে অনেক জায়গাতে এই প্রশ্নটা এডিট করা যায়, মানে এইচটিএমএল এডিট করা যায়। তো সাবলাইম টেক্সট, এটা একটু মনে রাখবা। এইচটিএমএল পেজের উপাদানগুলোকে কি বলে? এটা একটা ভুল করার মতো একটা এমসিকিউ, উত্তর করো তো। এইচটিএমএল পেজের উপাদানগুলোকে কি বলে? উপাদানগুলোকে কি বলে? এইচটিএমএল এলিমেন্ট বলে, এইচটিএমএল ট্যাগ বলে না কিন্তু। এইচটিএমএল ট্যাগ বলে না কিন্তু। তুমি যে এইচটিএমএল এর মধ্যে এক একটা করে উপাদান এড করতেছো, লাইক তুমি হাইপার লিঙ্ক করতেছো, একটা টেবিল এড করতেছো, এগুলোকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। এলিমেন্টগুলা যেইটা দিয়ে অ্যাড করে সেটাকে বলা হয় এইচটিএমএল ট্যাগ। তুমি যা যা অ্যাড করতেছো প্রত্যেকটা জিনিসকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। এলিমেন্টগুলা যেটা দিয়ে অ্যাড করতেছো সেটার নাম হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তার মানে এলিমেন্টগুলা লেখার জন্য বা এলিমেন্টগুলা বানানোর জন্য যে জিনিসটার সাহায্য নাও সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তার মানে ওয়েবসাইটে এইচটিএমএল এর পেজের উপাদানগুলোকে যেটা বলে সেটা হচ্ছে এলিমেন্ট। এইচটিএমএল এ এলিমেন্ট লেখার জন্য কি ব্যবহার করা হয়? এই যে এলিমেন্ট লেখার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। এটা হচ্ছে তোমার মূল কনসেপ্ট। এলিমেন্টের নামের প্রথম অংশ দিয়ে গঠিত হয় ট্যাগ। এলিমেন্টের নাম, মনে করো যে অ্যাঙ্কর এলিমেন্ট, সেটার প্রথম অক্ষরটা দিয়ে তৈরি হয় হচ্ছে ট্যাগ, এই ট্যাগ। তারপর আরো অনেক আছে, টেবিল, রো, ওইখান থেকে আমরা ট্যাগ পাইছি টিআর, রাইট? ওকে, পরেরটা দেখো। নিচের কোন এলিমেন্টের মধ্যে কোনো কন্টেন্ট থাকে না? এমটি এলিমেন্টের মধ্যে। এমটি, যেগুলো এমটি, লাইক এমটি কোনগুলা? এমটি হচ্ছে ইমেজ বিআর এইচআর। ভাই একই প্রশ্ন বারবার আসে বোর্ডে, দেখছো? তার মানে যেই জিনিসগুলো বারবার আসে এই জিনিসগুলো একদম ভাজা ভাজা থাকতে হবে। যে এমটি ট্যাগ, এমটি এলিমেন্ট, এই তিনগুলা, এটা ট্যাগ তিনটা, এমটি ট্যাগ তিনটা, ইমেজ বিআর এইচআর। সামঞ্জস্যপূর্ণ ট্যাগ ইমেজের, সামঞ্জস্যপূর্ণ ট্যাগ বিআর এইচআর, বিআর এর সামঞ্জস্য ট্যাগ ইমেজ এইচআর। মনে রাখতে হবে এই জিনিসগুলো। ওকে, ডান। তারপর এইচটিএমএল ওপেনিং ট্যাগ কোনটা? এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আর ক্লোজিং ট্যাগ হচ্ছে এইটা। এখন ক্লোজিং ট্যাগে একটা অপশন যদি এরকম থাকতো তখনই অনেকে ভুল করত। মনে রাখবা যে ক্লোজিং ট্যাগে অবশ্যই এটা ফরওয়ার্ড স্ল্যাশ, মানে সামনের দিকে ঝুঁকে থাকবে, ডান দিকে ঝুঁকে থাকবে, ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, ঠিক আছে। তার মানে এইটা না, এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ হচ্ছে
HTML এর ক্লোজিং ট্যাগ হচ্ছে এইটা, খ নাম্বার, রাইট? বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ডান। পরেরটা উত্তর করো। নিচের কোনটি HTML এর ডকুমেন্টে ডিক্লারেশনের জন্য, ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনের জন্য তৈরি? ডক টাইপ HTML, একদম HTML এর শুরুতে লিখতে হয়। অনেকে প্রশ্ন করে এরকম, ভাই সৃজনশীল লেখার সময় কি শুধুমাত্র টেবিলটুকু লিখবো? না, একদম শুরু থেকে ডক টাইপ HTML, তারপর HTML এর শুরু, হেড, হেডের ভিতরে টাইটেল, হেড ক্লোজ, বডির শুরু, বডির ভিতরে যায় টেবিল বানাবা। শুধুমাত্র টেবিল ট্যাগ দিয়ে টেবিল বানায় ফেলবা, এটা কিন্তু হবে না। একদম শুরু থেকে সবটা লিখতে হবে। সো ডক টাইপ HTML তোমাকে শুরু থেকেই লিখতে হবে। ওকে, ডক টাইপ HTML দ্বারা নিচের কোনটি বুঝতে পারে ডকুমেন্টটি HTML5 স্ট্যান্ডার্ড দিয়ে তৈরি? কে বুঝতে পারে? কাকে বোঝানোর জন্য আমরা ডক টাইপ HTML লিখি? কাকে বোঝানোর জন্য? ব্রাউজারকে, যে হচ্ছে তোমার এই ওয়েবসাইটটা ওপেন করে দেখাবে, এই ওয়েবসাইটটা যে ওপেন করে দেখাবে, ব্রাউজারকে বোঝানোর জন্য। ওকে, পরেরটা, নিচের কোনটি HTML ডকুমেন্টের অংশ নয় কিন্তু লেখা জরুরি? রাইট, কোনটা বলো তো? ডক টাইপ HTML। এটা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্নও আসবে যে নিচের কোনটা HTML এর অংশ না কিন্তু লেখা জরুরি, ব্যাখ্যা করো। সো অনুধাবনমূলক প্রশ্নেও আসবে জিনিসটা, বলে রাখছিলাম তোমাদের। ওয়েব পেজে দৃশ্যমান সবকিছু কোন ট্যাগের ভিতরে থাকে? বডি ট্যাগের ভিতরে থাকে। তোমাদের বলছিলাম যে দৃশ্যমান সবকিছুই থাকে কোথায়? বডির ভিতরে। এবং অদৃশ্যমান যেগুলা, মনে করো স্টাইল, স্ক্রিপ্ট, নিয়ন্ত্রণ, এই জিনিসগুলো থাকে হচ্ছে হেডের ভিতরে। এই জিনিসগুলো থাকে হচ্ছে লিঙ্ক আপ, থাকে হচ্ছে মাথার ভিতরে, হেডের ভিতরে। ওকে, ঠিক আছে। পরেরটা, ব্রাউজার ট্যাবে ওয়েব পেজের যে শিরোনাম দেখা যায়, শিরোনাম, শিরোনাম বলতে টাইটেল, ওয়েব পেজের টাইটেল, এই যে এইটা হচ্ছে ওয়েব পেজের টাইটেল, লাইক এই সি ক্র্যাকার্স, এখানে shop.hoppers classroom। সো এই জিনিসগুলোকে বলা হয় টাইটেল। টাইটেল কার মধ্যে থাকে? টাইটেল থাকে হেডের মধ্যে। টাইটেল কই থাকে? হেডের মধ্যে থাকে। HTML এ কয়টা হেডিং আছে? এটা সবচেয়ে ফেমাস প্রশ্ন। 6টা হেডিং আছে, 6টা। সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? এটাও কিন্তু তোমার একটা প্রশ্ন। সবচেয়ে ছোট হচ্ছে H6, সবচেয়ে বড় হচ্ছে কোনটা? H1, সবচেয়ে বড় হচ্ছে H1। সো এগুলোও কিন্তু ফেমাস MCকিউ, যেগুলো বারবার আসে, প্রতিবার আসে, দেখতে সহজ কিন্তু বারবার আসে। অনুচ্ছেদ লিখতে কোন এলিমেন্ট ব্যবহার করা? এখন পরীক্ষা হলে ভুলে যাবা অনুচ্ছেদ মানে কি। অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের বাংলায় অনুচ্ছেদ। সো প্যারাগ্রাফ লিখতে কোন ট্যাগ ব্যবহার করা হবে? পি ট্যাগ। সো পরীক্ষা হলে ওই অনুচ্ছেদটা দেখা মানে একটু মানে মনে হতে পারে প্রশ্নটা কঠিন। দুটা প্যারাগ্রাফের মধ্যে একটা আনুভূমিক রেখা টানার জন্য HR ট্যাগ, এটা তোমরা সবাই পারবা। ইউ এলিমেন্ট ব্যবহার করা হয় আন্ডারলাইন করার জন্য, এটাও একদম ইজি। তারপর বোল্ড করার জন্য কোনটা ব্যবহার করা হয় বলতো? বি ট্যাগ, এটাও একদম ইজি। লেখাকে নিচে নামানোর জন্য কোনটা ইউজ করা হয় বলতো? সাব নাকি সুব? অবশ্যই সাব। মাথার উপরে ওঠানোর জন্য সুব, পায়ের নিচে নেওয়ার জন্য সাব। ওকে, তারপর লেখাকে উপরে ওঠানোর জন্য কি ইউজ করতে হয়? সুপ। সিমিলার টাইপের MCকিউ। কোনো টেক্সটকে সাধারণের চেয়ে বড় করার জন্য এলিমেন্ট কোনটা? সাধারণের চেয়ে, মনে করো নর্মাল যে সাইজ, এর থেকে বড় আকারে দেখাবে। মনে আছে দুইটা ট্যাগ ছিল আমাদের টেক্সট ফরম্যাটিংয়ে, নিচে লেখা ছিল স্লাইডে বিগ এবং স্মল। বিগ দিলে লেখাটা একটু বড় আকারে দেখায়, স্মল দিলে লেখাটা ছোট আকারে দেখায়। সো বিগ ট্যাগ দিয়ে সাধারণের চেয়ে একটু বড় আকারে লেখাটা দেখানো যায়। ওকে, নিচের কোনটি টেক্সট ফরম্যাটিং ট্যাগ? দেখো টেক্সট ফরম্যাটিং ট্যাগ কোনগুলা? বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, সুপ ট্যাগ, সাব ট্যাগ, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এগুলো দিয়ে টেক্সটকে স্টাইল করো। ওকে, তার মানে এখানে কোনটা টেক্সট ফরম্যাটিং? অবশ্যই 1 নাম্বার যেটা, এটাই তোমার টেক্সট ফরম্যাটিং। এই সমীকরণটা লেখার জন্য কোন এলিমেন্ট ব্যবহার করতে প্রয়োজন হবে? অবশ্যই এখানে স্কোয়ার আছে মানে মাথার উপর, মানে সুপ, SUP, সুপ, এটাই তোমাকে ব্যবহার করতে হবে। ক্রমবিহীন তালিকা মানে আনঅর্ডার লিস্ট তৈরিতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? কি বলতো? OL নাকি UL? UL, রাইট। OL দিয়ে অর্ডার লিস্ট, UL দিয়ে আনঅর্ডার লিস্ট। তালিকার উপাদানগুলো রাখতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? লিস্ট আইটেম, LI। ওকে, LI ব্যবহার করা হয়। লিস্টের সার্কেল ব্যবহার করার জন্য কি ব্যবহার করতে হয়? কোন অ্যাট্রিবিউট? টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে আমরা দিই স্কোয়ার, সার্কেল, তারপর ডিস্ক, এই জিনিসগুলা দিই, মনে আছে? টাইপের ভিতরে। ডান। আনঅর্ডার লিস্টের নির্দিষ্ট সংখ্যা 5 থেকে লিস্ট শুরু করার জন্য কোনটা ইউজ করতে হয়? স্টার্ট। অর্ডার লিস্টে, আনঅর্ডার লিস্টে তো স্টার্ট হয় না। অর্ডার লিস্টে 5 থেকে শুরু করতে হলে কোনটা ব্যবহার করতে হবে? স্টার্ট। পরেরটা দেখো, ছবি যোগ করতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? ইমেজ। এগুলো একদম ইজি, ডাল ভাত। সোর্সের সংক্ষিপ্ত রূপ কি? SRC।
ইমেজ ট্যাগ অ্যাড করার ক্ষেত্রে আমরা এটা অ্যাড করি। নিচের কোন অ্যাট্রিবিউট কাজ হচ্ছে ছবিকে কোথায় আছে তার ঠিকানা বলা, সেটা হচ্ছে এসআরসি। এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ছবিটা কই আছে সেটা বলা, রাইট? আর একটা অ্যাঙ্কর ট্যাগে কোন লিঙ্কে নিয়ে যাবে সেটা বলা কার কাজ? এইচরেফ এর কাজ। ওকে ওকে, সর্বপ্রথম ব্রাউজার কোনটা এটা আমি নিজেও জানি না, এটা গুগল করে দেখতে পারো। এটা বইয়ে কোথাও লেখা থাকলে সেটাই আসলে এমসিকিউ, মুখস্থ টাইপের উত্তর। ওকে, কোন ছবিকে এত ইন্টু এত পিক্সেল আকারে দেখাইতে কোনটা ইউজ করতে হবে? ওকে, তাইলে ইমেজ এসআরসি, তাহলে এইটা তো হবে না কারণ এখানে এসআরসি নাই। এটা হতে পারে। এখন কোনটার মধ্যে হাইট এবং উইথ ঠিকঠাক লেখছে এটাই হচ্ছে প্রশ্ন। এখানে উইথ হাইট এমনে লেখছে, তার মানে এটাও হবে না। এখানে কি লেখছে? উইথ 300 পিএক্স, হাইট 200 পিএক্স। এখানে উইথ 300 আছে, হাইট 200 আছে, ঠিক আছে। এখানে হাইট 300 লেখছে, উইথ 200 লেখছে, তার মানে এটাও না। ঘ নাম্বারটাই কারেক্ট, ডি নাম্বারটাই কারেক্ট, রাইট? প্র্যাকটিস শিটের আনসার কোথায় পাবা? ওয়েব অ্যাপেই যখন ক্লাস শেষ হবে একটা পাবা প্র্যাকটিস শিট আর একটা পাবা প্র্যাকটিস শিটের উত্তর, সাথে সাথেই পেয়ে যাবা, একসাথেই পেয়ে যাবা, ঠিক আছে? ওয়েব পেজে এইচটিএমএল সিনট্যাক্স কোনটা বা ছবি যুক্ত করার সিনট্যাক্স কোনটা? ইমেল ইমেজ যে ট্যাগটা আছে এটা কি ট্যাগ? এমটি ট্যাগ। তার মানে এটার ক্লোজিং ট্যাগ থাকবে? থাকবে না। প্রথমেই তুমি দুইটা জিনিস এখানে নাই করে দিতে পারতেছো। তারপর অ্যাট্রিবিউটটা কি সোর্স না এসআরসি, তার মানে এটাও তোমার উত্তর, এটাও কিন্তু ভুল। টেবিলের উলম্ব ঘরগুলা যেগুলো লম্বালম্বি ভাবে থাকে এগুলাকে বলা হয় কি বলতো? কলাম। এগুলাকে কি বলা হয়? কলাম। যেগুলো আড়াআড়ি ভাবে থাকে সেগুলোকে বলা হয় রো। টেবিলের একটি ঘরকে কি বলা হয় বলতো? সেল বলা হয়, তাই না? টেবিলের একেবারে উপরের সারিকে কি বলা হয়? এইটা হচ্ছে একটা প্রশ্ন। টেবিলের একেবারে উপরের সারিকে কি বলা হয়? মনে আছে যে আমরা যখন টেবিল ক্রিয়েট করতেছিলাম তোমাদের বলছিলাম যে একদম শুরুর যে লাইনটা সেই লাইনটা একটু বোল্ড আকারে থাকে অন্যগুলোর চাইতে, কারণ ওইখানে থাকে কি তোমার হচ্ছে নেম, ইমেল, মানে তোমার এই কলামটা আসলে কিসের জন্য তৈরি সেটার নাম থাকে, তাই না? সেটার নাম থাকে, সেটার নাম থাকে। তার মানে তোমার এই জায়গাতে যে জিনিসটা থাকে, এই জায়গাতে থাকে হচ্ছে তোমার নেম, তারপরে এখানে থাকে ইমেল যেটাই তুমি দিতে চাও, ফোন নাও, এখানে মনে করো রোল। এই লেখাগুলা অন্যগুলা থেকে একটু কি বোল্ড আকারে থাকে, প্রথম জেরো। সো এইটাকে বলা হয় আসলে হেডিং, মানে হেডিং, তোমার এই কলামের হেডিং বলা হয়। যেমন এখানে অনেকগুলো নাম থাকতে পারে, এই নামের হেডিং কি? এই নেম। এগুলাকে বলা হয় টেবিলের হেডিং, নর্মাল হেডিং না। নর্মাল হেডিং তো H1 থেকে H6, এগুলোকে বলা হয় টেবিলের হেডিং। ওকে, টেবিলের হেডিং বলা হয় এগুলাকে। সো এই ডাটাগুলো যখন আমরা দেই, মনে করো এই প্রথম টিয়ারটা যখন আমি বানাবো, সো টিয়ার ট্যাগ ওপেন করলাম, এই ডাটাগুলো যখন আমি দেই তখন টেবিল ডাটা বা টিডি না লেখে আমি কি লিখি বলতো? টেবিল হেডিং। সো টিএইচ আমি লিখি, মনে আছে গত ক্লাসে বলছিলাম টিএইচ লিখি। সো টিএইচ লিখলে যে জিনিসটা হয় টেবিল হেডিং হিসেবে ট্রিট হয় এবং এই জিনিসটা বোল্ড আকারে হয়ে যায়, এই জিনিসটা হয়ে যায় বোল্ড। সো টিএইচ দিয়ে আমরা লিখি, টিডির জায়গাতে আমরা টিএইচ দিয়ে লিখি প্রথম রোয়ের ডেটাগুলোকে, টিডির জায়গাতে কি দিয়ে লিখি বলতো? টিএইচ দিয়ে লিখি, বুঝছো? টিডির জায়গাতে কি দিয়ে লিখি বলতো? টিএইচ দিয়ে আমরা ডাটাগুলোকে লিখি। তার মানে টেবিলের একদম প্রথমের যে সারিটা বা প্রথমের যে রোটা এটাকে বলা হয় টেবিলের হেডিং। বুঝতে পারছো? আর টেবিলের হেডিং এর ডেটাগুলোকে দিতে হয় হচ্ছে টিএইচ এই ট্যাগ দিয়ে। ক্লিয়ার? বুঝতে পারছো ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার? ওকে। সো টেবিলের হেড নির্ধারণ করার এলিমেন্ট কোনটা? আগেরটা। টেবিলের একেবারে উপরের সারিকে কি বলা হয় তাহলে বলো তো? একদম উপরের সারিকে কি বলা হয়? একদম উপরের সারিকে কি বলা হয় বলো তো? উপরের সারিকে বলা হয় হচ্ছে হেডার, টেবিলের হেডার, টেবিলের হেডার, ঠিক আছে? টেবিলের হেডার বলা হয়। এখন এই হেডারের অংশটা, মানে হেডার অংশটা কতটুকু, এইটা ডিক্লেয়ার করার জন্য আরো কিছু ট্যাগ আছে, লাইক টি হেড, টি বডি। এগুলো যদিও লাগে না, তারপর আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি ব্যাপারটা দেখো। মনে করো এখানে একটা টেবিল আছে, ঠিক আছে? নাম হচ্ছে, একটা নেম হচ্ছে ইমন, ইমেল হচ্ছে মনে করো ডট 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 ডট, ফোন নাম্বার কিছু একটা আছে। ওকে, এই সবগুলা তো তার বডির অংশ, টেবিলের বডির অংশ। সো আমরা যখন এই টেবিলটা বানাই, কেমনে বানাই? আমরা বলো তো? আমরা যখন এই টেবিলটা বানাই আমরা প্রথমে রো ওয়াইজ বানাই। এই যে দেখো আমরা রো ওয়াইজ বানাই, টিআর ওপেন করি, টিআর এর ভিতরে
আমরা হচ্ছে একটা করে ডেটা দিই। সো প্রথম রো এর জন্য আমি বলছি টিএইচ দিয়ে লিখতে, কারণ এটা বোল্ড আকারে থাকে সাধারণত। সো টিএইচ দিয়ে ডেটাগুলো লেখো। টিএইচ, এটার ভিতরে থাকবে ফোন নাম্বার, টিএইচটা ক্লোজ। তারপর টিএইচ, এটার ভিতরে থাকবে রোল, টিএইচটা ক্লোজ। তাইলে তোমার প্রথম রো এর কাজটা শেষ, প্রথম রোটা ক্লোজ, টিআরটা ক্লোজ। দ্বিতীয় রো শুরু করো। দ্বিতীয় রো এর ভিতরে ডেটাগুলো দাও। কি দিয়ে দিবা বলো তো? টিডি দিয়ে দিবা, টেবিল ডেটা দিয়ে দিবা। টেবিল ডেটার ভিতরে তুমি ডেটা দাও, মনে করো ইমন, এবং এইরকম ভাবে তুমি আরো ডেটা এখানে দিলা। দ্বিতীয় টিয়ারটাও মনে করো তুমি শেষ করলা। এখন অনেক সময় যেই কাজটা করে যে কোনটুকু হেড আর কোনটুকু বডি, দেখো নিচে যা আছে সবটা বডি না, সবটাই কিন্তু বডি। সো এই হেডের যে অংশটুকু, দেখো এই হেডের যে অংশটুকু, এটাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করার জন্য, জাস্ট তোমার কোডটাকে সুন্দর করার জন্য তারা কি করে, একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে টি হেড। এটা দিয়ে বোঝায় যে এইটুকু অংশ হচ্ছে টেবিলের হেডিং বা তোমার প্রথম রোটা। দেখো এখানে টি হেড ক্লোজ করে দেয়। এরপর নিচের যে অংশটা, এটা হচ্ছে টি বডি। তার মানে এটাকে তখন দেয় টি বডির ভিতরে, টি বডির ভিতরে। যদিও বা এই জিনিসটা দরকার নাই, এবং যতগুলা তুমি রো বানাবা সবগুলা বানাইছো, এবং লাস্টে টি বডিটা ক্লোজ করে দেয়। তার মানে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিরকম? স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার টেবিল ট্যাগ ওপেন করলা। টেবিল ট্যাগ ওপেন করে প্রথমে টি হেডিংটা থাকবে, মানে প্রথম রোটা থাকবে। সো প্রথমে তোমাকে টি হেড ওপেন করতে হয়। টি হেড ওপেন করে তুমি প্রথম রোটা বানাইলা, মনে করো টি আর ওপেন করলা, টিএস দিয়ে ডেটাগুলা দিলা, এবং টি আরটা ক্লোজ করলা, এবং প্রথম রো এর কাজটাও শেষ, মানে তোমার টি হেডিং এর কাজটাও শেষ, টি হেড সেকশনটাও ক্লোজ করে দিলা। তারপর টি বডি, এর ভিতরে তুমি বডির যে রোগুলা আছে সেই রোগুলা বানাইলা, একটা করে ডেটা দিলা, টিডি দিয়ে একটা করে ডেটা দিলা, তারপর তুমি রোগুলা ক্লোজ করে দিলা। আরেকটা রো ওপেন করলা, ওই রোয়ের ডেটাগুলা দিলা, ওই রোটা তুমি ক্লোজ করে দিলা, এবং লাস্টে তুমি এই যে টি বডি যেটা আছে সেটাও তুমি ক্লোজ করে দিলা। সো এই জিনিসটা হচ্ছে ফরম্যাট, মানে এরকম ভাবে লেখাটা ম্যান্ডেটরি না, বাট জানার জন্য জানানো আর কি, যে টি হেড আর টি বডি এই দুইটা দিয়ে মূলত দুইটা সেগমেন্টকে আলাদা করা হয়, যে কোনটুকু হেডিং এর এটুকুর একটা ট্যাগের ভিতরে দাও, আর বাকি কোনটুকু বডির ওইটুকুর একটা ট্যাগের ভিতরে দাও, জাস্ট সেগমেন্টটাকে আলাদা করার জন্য, বাকি কোনো কাজ নাই। বুঝতে পারছো? বলো তো, বুঝতে পারছো? সো তোমরা এখন টেবিল লেখার সময় কোনটা ইউজ করবা? সো তোমাদের এই টি হেড টি বডি ইউজ করার দরকার নাই, কারণ এটা ছাড়া করলেই এনাফ। এটা ইউজ করার দরকার নাই, তোমাদের পরীক্ষা হলে এটা ইউজ না করলেও চলবে। টি ফুট সবার নিচেরটা, ফুট মানে পা, তার মানে টি ফুট সবার নিচেরটা। বাই টি হেড দিয়ে টিএইচ ট্যাগ দেওয়া লাগবে কেন? হ্যাঁ, টিএইচ দিলেও ডেটাগুলা যখন তুমি দিবা টিএইচ দেওয়া লাগবে, টি হেড দিলেও, কারণ তোমার ডেটাগুলা তো হেডিং টাইপের, টিডি টাইপের না তো, টেবিল ডেটা টাইপের না তো। তার মানে এগুলা ডেটাগুলা তোমাকে টিএইচ দিয়েই দিতে হবে, না হলে বোল্ড হবে না। সো একটু কনফিউজিং জিনিসটা, বাট জিনিসটা কিন্তু ইজি। করলে লাভ কি? আচ্ছা, এটা করলে ভিজিবলি কোনো লাভ নাই, কারণ তোমার কোডের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু তোমার কোডটা যে পড়ে দেখবে, যে মনে করো তোমার কোডটা রিডিং পড়তেছে, তোমার ওয়েবসাইটটা দেখতেছে না, সে বুঝবে যে কোনটুকু হেডিং আর কোনটুকু বডি, সে বুঝবে। জাস্ট কোডারকে বোঝানোর জন্য, যে তোমার কোডটা একবার রিডিং পড়বে তাকে বোঝানোর জন্য এই টি হেড আর টি বডি এই সেগমেন্টটুকু দেওয়া হয়। বাট এইটুকু না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? নর্মালি টেবিল ক্রিয়েট করে টি আর দিয়ে তুমি হচ্ছে ডেটাগুলো দিবা, ঠিক আছে? টি হেড টি বডি দেওয়ার দরকার নাই। ওকে, জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখতে পার। তার মানে টেবিলের হেড নির্ধারণ করার জন্য কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? টি হেড। বডি নির্ধারণ করার জন্য কোনটা? টি বডি। টিআর এর অর্থ কি বলতো? টেবিল রো। টিআর এর অর্থ কি? টেবিল রো। একটা টেবিলের প্রতি সেলের ফাঁকা ঘরগুলো না রেখে, মানে সেলগুলোর মাঝে যে ফাঁকা ঘর, মনে করো এখানে একটা সেল, এখানে একটা সেল, এই যে ফাঁকা যে জায়গাটুকু, এই ফাঁকা জায়গাটুকু না রাখতে চাইলে কি ইউজ করতে হবে বলো? সেল স্পেসিং। ভেরি গুড, সেল স্পেসিং, এটাকে 0 করতে হবে। একটা টেবিলের সেলগুলোতে অবস্থা লেখা, সেল থেকে একটা নির্দিষ্ট দূরে রাখার জন্য কোনটা ইউজ করতে হয়? সো এইটা একটু ট্রিকি প্রশ্ন, সো এটাও একটু দেখাই তোমাদের। সো এই জিনিসটা হচ্ছে
মনে করো এটা একটা সেল। নর্মালি তুমি যদি একটা টেক্সট লেখো সেটা একদম এই জায়গাতে আসবে। মনে করো এই জায়গাতে কিছু একটা আসলো, মনে করো আমার নামই আমি লিখলাম এই সেলটার মাঝে। এখন তুমি চাও এই যে লেখাটা এটা এই সেল থেকে একটু ভিতরে থাকুক, লাইক এই লেখাটাই এখন থাকুক একদম মধ্যে বা এই দিকে একটু ভিতরে থাকুক, যে এই দিক দিয়েও একটু ভিতরে থাকুক, এই দিক দিয়েও একটু ভিতরে থাকুক। যখন তোমার জিনিসটা বা তোমার কন্টেন্টটা দেয়াল থেকে একটু ভিতরে নিতে হয়, চারপাশের বাউন্ডারি থেকে একটু ভিতরে নিতে হয়, তখন HTML একটা জিনিস ইউজ করতে হয় যেটার নাম হচ্ছে প্যাডিং, যেটার নাম হচ্ছে প্যাডিং। আর যেহেতু এটা HTML এর টেবিল সেলের মধ্যে আমরা এই কাজটা করতেছি, সো আমাদের যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয় সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে তুমি যদি একটা টেবিলে যেমন সেল স্পেসিং তুমি 0 দিতা, ঠিক তেমন ভাবে তুমি যদি সেল প্যাডিং দাও, সেল প্যাডিং এর একটা ভ্যালু দাও, মনে করো এই জায়গাতে 1 দিলা সেল প্যাডিং এর ভ্যালু, তাহলে কি হবে? তোমার যে লেখাটা আছে এটা এই বাম পাশের ওয়াল থেকে 1 পিক্সেল ভিতরে চলে যাবে, উপরের ওয়াল থেকে 1 পিক্সেল ভিতরে চলে আসবে। তার মানে তোমার বডির ভিতরে লেখাটা কোন অবস্থানে থাকবে সেটা মূলত ডিফাইন করে দেয় সেল প্যাডিং দিয়ে, যে কতটুকু ভিতরে থাকবে। সেল প্যাডিং বেশি দিলে এটা বেশি ভিতরে যাবে, বুঝতে পারছো? সো জাস্ট একটা এমসিকিউ হিসেবে মনে রাখতে পারো। ওকে, ঠিক আছে। একজন বলছে কোশ্চেন 76-এ কনফিউজড। এটাই তো 76। কনফিউজড কেন বলো তো? বলো, বুঝতে পারছো? এই জিনিসগুলো আসলে রিটেনে লাগে না, এমসিকিউ এর মধ্যে দেয় যে সেল প্যাডিং আসলে কোনটা দিয়ে দেয়। নর্মালি রিটেনে এই জিনিসগুলো লাগে না। তাই মেগা এক্সামের জন্য কি বইয়ের সব পড়তে হবে? ক্লাসগুলা করবা, ক্লাস করে তারপর প্র্যাকটিস শিট সলভ করবা, এটুকুই এনাফ, ঠিক আছে? এরপর যদি এক্সট্রা কিছু পড়তে চাও তাহলে বইটা একবার রিডিং দিতে পারো। বলো ক্লিয়ার কিনা? সেল প্যাডিং জিনিসটা বুঝছো কিনা? সেল প্যাডিং এটা একটা অ্যাট্রিবিউট। HTML অনেক অ্যাট্রিবিউট আছে, অনেক অ্যাট্রিবিউট আছে, বাট আমরা শিখি মাত্র কয়েকটা, আমরা শিখতেছি মাত্র কয়েকটা। এখন এই সেল প্যাডিং যে অ্যাট্রিবিউটটা আছে এটার কাজ কি, কাজটা তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে তোমার একটা টেবিলের মধ্যে যে একটা সেল আছে, এই সেল থেকে তোমার লেখাটা কতটুকু ভিতরে থাকবে এটা ডিফাইন করে দেয় সেল প্যাডিং, এই জিনিসটা। ওকে, ঠিক আছে। মান বন্টন কি পরে বলে দিব না, প্যারা নিও না, ক্লাস করো, এখন ক্লাস শেষ করো। এরপর আরেকটা ট্যাগ এখন শিখতে হবে, সেটা হচ্ছে ক্যাপশন। সো HTML এর টেবিলের শুরুতে একটা জিনিস দেখছিলা, একটা টেবিলের শুরুতে মনে করো এটা একটা টেবিল, টেবিলের আগে এখানে একটা জিনিস থাকতো, মনে করো যে একটা হেডিং থাকতো টাইপ, রাইট? একটা হেডিং থাকতো লাইক যে মাই ডেটা, এরকম একটা হেডিং। এটা কিন্তু টেবিলের বাইরের জিনিস। সো তুমি এই কাজটা কি দিয়ে করতে পারতা বলো তো? হেডিং ট্যাগ দিয়ে করতে পারতা না? H1 H2 H3 এগুলো দিয়ে করতে পারতা না? করতে পারতা। তুমি পি ট্যাগ দিয়ে বোল্ড করে করতে পারতা না? করতে পারতা। এটা তো নর্মাল একটা লেখাই। মনে করো তোমার এই টেবিলটা যদি এখানে না থাকতো, তোমার টেবিলটা যদি এখানে না থাকতো তাহলে তো এটা নর্মাল একটা লেখাই, আর কিছুই না। এটা তো নর্মাল একটা লেখাই, আর কিছুই তো না। সো এটা তুমি চাইলে H1 H2 H3 এই হেডিং ট্যাগগুলো দিয়ে দিতে পারতা, এই হেডিং ট্যাগগুলো দিয়ে কি করতে পারতা? দিতে পারতা, এগুলো দিয়েই দিতে পারতা। কিন্তু টেবিলের সাথে বাই ডিফল্ট একটা ট্যাগ তুমি ইউজ করতে পারো, যেই ট্যাগটার নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ। সো এই ক্যাপশন ট্যাগটা ইউজ করলে তুমি বাই ডিফল্ট একটা লেখা এখানে লিখতে পারবা। সো ব্যাপারটা হচ্ছে এইরকম, যে মনে করো এটা তোমার টেবিল, এটা তোমার টেবিল, এই টেবিলের মধ্যে অনেকগুলো ডেটা আছে, এই টেবিলের মাঝে অনেকগুলো ডেটা আছে, হ্যাঁ, এই টেবিলের মাঝে অনেকগুলো ডেটা আছে। সো তুমি টেবিলটা শুরু করলা, এই যে টেবিলটা তুমি শুরু করলা, এই টেবিলটা শুরু করে এই জায়গাতে তুমি লিখবা হচ্ছে একটা ট্যাগ আছে, যেটা একটা নাম হচ্ছে ক্যাপশন। ক্যাপশন ট্যাগটা কোথায় হবে বলো তো? টেবিলের বাইরে নাকি ভিতরে? টেবিলের ভিতরে। টেবিল যে ট্যাগটা তুমি ক্রিয়েট করছো সেটার ভিতরে, কারণ ক্যাপশন ট্যাগটা টেবিলের একটা অংশ। টি হেড, টি বডি, টি আর, টি ডি এগুলো যেমন টেবিলের একটা অংশ, ক্যাপশন ট্যাগটাও টেবিলের একটা অংশ। এই ক্যাপশনের ভিতরে লিখবা মাই ডেটা। সো টেবিলের উপরে যদি কিছু থাকে, টেবিলের উপরে যদি কিছু লেখা থাকে তাহলে সেটা লিখতে হয় তোমাকে ক্যাপশনের ভিতরে। ক্যাপশনের ভিতরে লিখলে তোমার সেটা অটোমেটিকলি মধ্যে চলে আসবে, একদম অটোমেটিকলি টেবিল যেই জায়গাতে আছে টেবিলের মধ্যে চলে আসবে। তোমাকে আর অ্যালাইন ট্যালাইন নিয়ে চিন্তা করতে হবে না যে কোথায় অ্যালাইন হবে, ডিরেক্টলি মধ্যে চলে আসবে, ঠিক আছে? জাস্ট ক্যাপশনটা ইউজ করলেই হবে। সো এটা জাস্ট একটু মনে রাখবা যে যেই টাইটেলটা আছে এটা দেওয়ার জন্য ক্যাপশনটা ইউজ করতে হয়। কয়েকটা রো জুড়ে একটা সেল তৈরি করতে কি ইউজ করতে হয়? রো স্প্যান, রাইট?
কি ইউজ করতে হয়? রো স্প্যান। কয়েকটা কলাম জুড়ে একসাথে তৈরি করতে কি ইউজ করতে হয়? কল স্প্যান, রাইট? ওকে, তারপর এই চিহ্ন দিয়ে HTML এ কি ইউজ করতে হয়? এই চিহ্নটা কিসের এটা বলো তো, দেখি মনে আছে কিনা। এই চিহ্নটা কিসের? এই চিহ্নটা কিসের বলো তো? এই চিহ্নটা কিসের? কমেন্টের, রাইট? এই চিহ্নটা কিসের বলো তো? এই চিহ্নটা কিসের? কমেন্টের। ওকে, সো এই চিহ্নটাকে বলা হয় কমেন্ট। ঠিক আছে, সো আমাদের মোটামুটি বোর্ডে যে এমসিকিউ গুলো আসে সবগুলো আমরা দেখে ফেলছি। এখন একটু সৃজনশীল দেয়, দেখবো যে প্রত্যেকটা সৃজনশীল তুমি পারতেছো। আমি জাস্ট তোমাদের ধরায় দিব জিনিসটা, দেখবো যে প্রত্যেকটা সৃজনশীল তুমি পারতেছো, প্রত্যেকটা পারতেছো। ওকে, প্রথমত এই জায়গাতে একটা উদ্দীপক দেয়া, দৃশ্যকল্প 1 এরকম একটা জিনিস দেয়া, একটা টেবিল দেয়া। দেখো টেবিলের ভিতরে আবার সেলের ভিতরে একটা আনঅর্ডার লিস্ট, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। এটা কিন্তু টেবিলের সেলের ভিতরে, মানে টিডির ভিতরে কিন্তু এখন একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। বুঝতে পারছো? তার মানে তুমি যে এই টিডিটা ক্রিয়েট করছো এটা তো পুরাটা একটা টিডি, তাই না? একটা সেল মানে একটা টিডি। এই টিডির ভিতরে মনে করো এই যে টিডি ক্রিয়েট করছো, এই টিডির ভিতরে তোমাকে এখন বানাইতে হবে একটা ওএল বা একটা অর্ডার লিস্ট। বুঝছো? এই অর্ডার লিস্টের টাইপটা তোমাকে কি দিতে হবে? এই অর্ডার লিস্টের টাইপটা তোমাকে দিতে হবে হচ্ছে আই, এবং এর ভিতরে অনেকগুলো এলআই যাবে, এর ভিতরে অনেকগুলো এলআই যাবে। এলআই এর ভিতরে যাবে বুক, এলআই ক্লোজ, তারপর এলআই এর ভিতরে যাবে হচ্ছে তোমার পেপার, এলআই ক্লোজ, এরকম ভাবে অনেকগুলো আইটেম যাবে। তারপর ওএলটা ক্লোজ হবে, এরপর তোমার এই টিডিটা ক্লোজ হবে। বুঝছো? টেবিলের একটা টিডির ভিতরে কত কিছু যাইতে পারে। একটা টিডির ভিতরে ছবি যাইতে পারে, ইমেজ যাইতে পারে, তারপর অ্যাঙ্কর ট্যাগ যাইতে পারে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট যাইতে পারে, এনিথিং যাইতে পারে, এনিথিং যাইতে পারে। জাস্ট তোমাকে বুঝে বুঝে লিখতে হবে। সো টেবিলটা যখন বানাচ্ছ, এই টিডিতে যখন তুমি আসছো, তখন এই টিডির ভিতরে তোমাকে একটা অর্ডার লিস্ট বানাইতে হবে। খুবই সিম্পল। ওকে, প্রশ্নগুলো দেখি। এখানে আরেকটা দৃশ্যকল্প আছে, দৃশ্যকল্প 3 আছে। প্রশ্নগুলোর মধ্যে আসো। ওয়্যার ফ্রেম কি? আমরা অলরেডি পড়ে আসছি যে ওয়েবসাইট তৈরি করার আগে যে ছাঁচটা ক্রিয়েট করতে হয় সেটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। HTML এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি? বলতো কোনটা? ডক টাইপ HTML, ডক টাইপ HTML, ডক টাইপ HTML যে জিনিসটা সেটা HTML এর অংশ নয় কিন্তু লেখা জরুরি। দৃশ্যকল্প 1 এর মতো ওয়েবসাইটের তৈরি করতে প্রয়োজনীয় HTML ট্যাগ, মানে এইটা তৈরি করার জন্য যে HTML কোডটা আছে সেটা তুমি তৈরি করবা। ওকে, এইটা তৈরি করার জন্য যে HTML কোডটা আছে সেটা তুমি তৈরি করবা। ঠিক আছে, তাহলে চলো তৈরি করি। সো এখানে কি আছে বলো তো? প্রথমে একটা টাইটেল আছে, আমরা ধরে নিচ্ছি সবগুলা সেম, কোনোটা হেডিং নাই, মনে করতেছি সবগুলাই তোমার বোল্ড করা আছে, বা আমি ধরে নিই যে এটা আসলে হেডিং টাইপের বা এটা আসলে একটু বোল্ড করা। তার মানে এগুলো লিখবো কি দিয়ে? এটা লিখবো কি দিয়ে? টিএইচ দিয়ে। এটা কি দিয়ে লিখবো বলো তো? টিএইচ দিয়ে লিখবো। ঠিক আছে, ওকে। তাইলে আমি টেবিল শুরু করলাম। দেখো কিভাবে শুরু করি। টেবিল শুরু করলাম, টেবিল শুরু করে কি দিতে হবে? এর অ্যাট্রিবিউট বর্ডার দিতে হবে। আমার আগে দেখি তো করে দেখাইতে পারো কিনা। বর্ডার মনে করো 1 দিলাম। তারপর আর কি দিব বলো তো? সেল স্পেসিং। সেল স্পেসিং এর ভ্যালু কত দিব বলো তো? 0 দিব। সো এতটুকু মনে করো আমি দিয়ে দিলাম। এরপর প্রথম রোটা লেখার জন্য আমি কারে ডাক দিব? আইরে আমার বেলি, রাইট? মনে আছে? সো আমি এই যে বেলিরে ডাক দিলাম, মানে প্রথম রোটা ক্রিয়েট করে দাও। টিআর, প্রথম রোটা ক্রিয়েট করে দাও। প্রথম রো এর ভিতরে একটাই মাত্র ডেটা, যেটা হচ্ছে এই A&H কোম্পানি। A&H কোম্পানি, যেই কোম্পানিটা হচ্ছে তোমার বোল্ড আকারে, তার মানে এটা টিএইচ ট্যাগের ভিতরে যাবে, টেবিল হেডিং ট্যাগের ভিতরে যাবে, টিএইচ ট্যাগের ভিতরে যাবে। কি? AH কোম্পানি। ঠিক আছে, AH কোম্পানি, আমি জাস্ট নরমালি লিখতেছি AH কোম্পানি। এখন এখানে আরো কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো, এই কারণে আমি আগে লিখে ফেলতেছি। টিএইচটা ক্লোজ। এখন প্রথম কথা, এই যে লেখাটা সেটা কি একটা ঘরে আছে? না, সে তো দুইটা কলামকে স্প্যান করছে, দুইটা কলামের জায়গা সে নিয়ে নিছে, রাইট? তার মানে কল স্প্যান হবে না? কল স্প্যান হবে। তার মানে এই জায়গাতে তোমার এই যে টিএইচটা, এইটুকু ডেটা তো তুমি লিখবাই, তার সাথে এখানে কল স্প্যান হবে। তার মানে এখানে তোমাকে দিতে হবে কল স্প্যান। কল স্প্যানের ভ্যালু কত বলো তো? এখানে 2 দিতে হবে। ঠিক আছে, সো এতটুকু এখানে গেল। প্রথমত এতটুকু গেল, কিন্তু আরেকটু ব্যাপার আছে। কিন্তু এই লেখাটা কোথায় আছে বলো তো? এই লেখাটা কোথায় আছে? মধ্যে নাকি সাইডে? বাই ডিফল্ট টেবিলের লেখাগুলো সাইড থেকে আসে, এক সাইড থেকে শুরু হয়, কিন্তু এই লেখাটা আছে কোথায়?
এই লেখাটা আছে কোথায় বলো তো? এই লেখাটা আছে কোথায়? এই লেখাটা আছে কোথায় বলো তো? মধ্যে আছে না? মিডিলে আছে কিনা দেখো তো, দেখা যায় কিনা এই লেখাটা মধ্যে আছে কিনা? মিডিলে আছে কিনা? মিডিলে আছে। ওকে, সো মিডিলে রাখার জন্য আমাদের একটা স্টাইলিং তোমাদের শেখাইছিলাম, যে স্টাইল এর ভিতরে দিতে হয় টেক্সট লাইন। তুমি দুইভাবে মিডিলে আনতে পারো, এই জিনিসটা একটু বুঝে আনি। তুমি দুইভাবে একটা লেখাকে মিডিলে নিতে পারো। একটা হচ্ছে সরাসরি একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কি, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে অ্যালাইন। সরাসরি একটা অ্যাট্রিবিউট আছে অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট, যেটার ভ্যালু তুমি যদি সেন্টার দাও তাহলে তোমার লেখাটা সেন্টারে চলে আসে। সরাসরি একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে অ্যালাইন, যেটার ভ্যালু তুমি যদি সেন্টার দাও, সরাসরি সেন্টারে চলে আসবে। আরেকটা কাজে করা যায়, সেম কাজটা আরেকটা ভাবে করা যায়। তুমি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলা। স্টাইল অ্যাট্রিবিউট এমনে লেখে যে অ্যাট্রিবিউটের নাম ইকুয়ালস টু ডাবল কোটেশনের ভিতরে তার ভ্যালু। এই ভ্যালুর মধ্যে তুমি সিএসএস প্রপার্টি অ্যাড করলা, যে টেক্সট অ্যালাইন, এখানে কোলন দিয়ে তার ভ্যালু দিলা সেন্টার। এটাও কিন্তু তোমার কি করবে, এটাও তোমার মধ্যে নিয়ে আসবে। এটাও তোমার কি করবে, এটাও তোমার মধ্যে নিয়ে আসবে। এটাও তোমার কি করবে, লেখাটাকে মধ্যে নিয়ে আসবে। তার মানে তুমি ডিরেক্ট অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালুটা সেন্টার দাও, তাইলেও লেখাটা মধ্যে আসবে। স্টাইল দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার দাও, তাইলেও ভ্যালুটা মধ্যে আসবে। এখন আমরা কোনটা ইউজ করব বেশি? দেখো, নর্মাল কেসে তোমাকে যদি বলে একটা লেখা মধ্যে নাও, তখন তুমি অ্যালাইন ইউজ করো। বাট যখন তুমি টেবিলের সবগুলা লেখা একসাথে মধ্যে আনতে চাও, টেবিলের সবগুলা লেখা, দেখো টেবিলের মনে করো সবগুলা লেখাই মিডিল অ্যালাইন, সবগুলা লেখা একসাথে মধ্যে আনা, একসাথে মনে করো মধ্যে আনা, তখন তুমি এই যে টেবিলের মধ্যে টেবিল ট্যাগের ভিতরেই অ্যালাইন ট্যাগ দিলে কিন্তু সবগুলা লেখা মধ্যে আসবে না। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝে আসি, কম্পিউটারে বুঝলে আশা করি আরো তাড়াতাড়ি বুঝবা। সো আমরা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, ল্যাপটপের স্ক্রিনে গিয়ে এই জিনিসটা একটু দেখে আসি। ওকে, সো দাঁড়াও, এই জায়গাতে আমি হচ্ছে কেবলটা নিয়ে নিই। সো ল্যাপটপের স্ক্রিনে যে এই জিনিসটা একটু কুইকলি বুঝাই দিই, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সেল প্যাডিং ইউজ করা যাবে না। সেল প্যাডিং দিলে একটা ব্যাপার হয়, এই জিনিসটা বুঝাই দিচ্ছি ডিফারেন্সগুলো কি কি। ওকে, সো আমার স্ক্রিন কি দেখা যায় কিনা দেখি। ওকে, দেখা যাচ্ছে। সো এই জায়গাতে আমরা গতকালকে যে টেবিলটা বানাইছি, এই টেবিলটা মনে করো এইটা। ওকে, এই টেবিলটা মনে করো এইটা। সো আমি এই টেবিলটা গো লাইভ দিলাম। সো আমরা এই টেবিলটা বানাইছি, ঠিক আছে, এই টেবিলটা বানাইছি। এখন এই টেবিলটার মাঝে দেখো, এই যে টেবিলটা আমরা বানাইছি, এই টেবিলটার মাঝে আমি যদি সেল প্যাডিং দিই, দেখো আমি যদি এই জায়গাতে সেল প্যাডিং দেই, সেল প্যাডিং এর একটা ভ্যালু দেই মনে করো 2, এটা কিন্তু দুই পাশ থেকে মানে তার চারপাশ থেকে 2 পিক্সেল জায়গা নিচ্ছে। আমি যদি এখানে দেই হচ্ছে মনে করো 20, সে তার চারপাশ থেকে 20 জায়গা নেবে, চারপাশ থেকে, দেখছো চারটা পাশ থেকে 20 জায়গা নিচ্ছে, চারটা পাশ থেকে। সো এটা একটা ওয়ে হইতে পারে মধ্যে আনার, কিন্তু এটা কিন্তু তোমাকে একদম এই প্রস্থ বরাবর মধ্যে আইনা দিবে না, লম্বালম্বি বরাবরও তোমার এই পুরো স্ট্রাকচারটাকে বড় করে দিবে, লম্বালম্বি বরাবরও তোমার পুরো স্ট্রাকচারটাকে বড় করে দিবে। শুধুমাত্র প্রস্থ বরাবর কিন্তু বড় করবে না, বা প্রস্থ বরাবর তোমার এই জায়গাটাকে মানে লেখাটাকে মধ্যে আনবে না, লম্বালম্বি ভাবেও মধ্যে নিয়ে আসতেছে। ওকে, সো আমরা জিনিসটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটা স্টাইল দিচ্ছি। স্টাইল দিয়ে স্টাইলের ভিতরে আমরা উইথ দিতে পারি। টেবিলের আমরা জাস্ট প্রস্থটা বড় করতেছি যেন জিনিসটা আরো ভালো করে বুঝাইতে পারি। সো মনে করো আমি পুরো স্ক্রিনের 50% আমি হচ্ছে প্রস্থ দিয়ে দিলাম। 50% এভাবেও দিতে পারো, তুমি চাইলে 500px এভাবেও দিতে পারো, নো প্রবলেম, ইটস আপ টু ইউ। সো তোমার টেবিলটা এখন কিন্তু অনেক বড়, আমরা একটু ছোট করি, লাইক 100px দিই। এই যে দেখো তোমার টেবিলটা কিন্তু এখন এইরকম, লেখাগুলো কোথায় আছে, কোন অ্যালাইনমেন্টে আছে বলো তো, লেফটে আছে। এখন তুমি যদি পুরো টেবিলের যতগুলো লেখা আছে সবগুলাকেই যদি মধ্যে আনতে চাও, এবং তুমি যদি এইটা মনে করো যে তুমি এই জায়গাতে একটা অ্যাট্রিবিউট দিবা, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন, যেটার ভ্যালু দিবা তুমি সেন্টার, তাইলে দেখো তো কি আসে, তোমার পুরো টেবিলটা সেন্টারে আসছে। দেখো
তুমি চাচ্ছিলা অ্যালাইন ট্যাগ দিলে সেন্টার আসুক লেখাগুলা, বাট ব্যাপারটা হইছে যে অ্যালাইন ট্যাগ না দিলে তোমার টেবিলটা ছিল বামে, বাট অ্যালাইন ট্যাগ দিলে তোমার টেবিলটা আসছে সেন্টারে, বাট তুমি তো সেটা চাও নাই, তুমি চাইছো টেবিলের ভিতরে লেখাগুলা সেন্টারে আসুক। সো লেখাগুলা সেন্টারে আনার জন্য সবচেয়ে বেস্ট ইফিশিয়েন্ট ওয়ে হচ্ছে স্টাইলের ভিতরে একটা প্রপার্টি দেওয়া। স্টাইলের ভিতরে অনেকগুলা প্রপার্টি দেওয়া যায়, একটা প্রপার্টি আছে টেক্সট অ্যালাইন। এই প্রপার্টিটা দেওয়া হচ্ছে ওয়াইজ ডিসিশন। সো টেক্সট অ্যালাইন যদি সেন্টার দাও তাহলে অবশ্যই টেক্সটগুলাই মাঝে আসবে, এটা অবশ্যই আসবে টেক্সটগুলা মাঝে, বুঝছো? এই হচ্ছে অ্যালাইন এবং টেক্সট অ্যালাইনের ডিফারেন্স, অ্যালাইন এবং টেক্সট অ্যালাইনের ডিফারেন্স, বুঝছো? বাট নর্মালি তুমি যদি একটা ঘরকে মনে করো যে শুধুমাত্র এই যে টিডিটা আছে এই টিডিটাকে তুমি মনে করো সেন্টারে নিতে চাও, তাহলে তুমি অ্যালাইন দিতে পারো, কারণ এখানে অ্যালাইন দিলে সেটা শুধুমাত্র এই টিডির উপরই কাজ করবে, সেটা শুধুমাত্র এই টিডির উপরই কাজ করবে এবং এইটাকে মধ্যে নিয়ে আসবে। সো এই টিডির উপরে চাইলে তুমি সেটা দিতে পারো। এখন উইথ দেই নেই বলে সেই জিনিসটা বোঝা যাচ্ছে না, আমি এখানে উইথ দেই কিছু, মনে করো 100px উইথ দিচ্ছি। সো শুধুমাত্র এটা এই টিডির উপরই কাজ করবে, দেখছো? শুধুমাত্র এটা এই 90-র উপরই কাজ করছে। সো শুধুমাত্র একটা সেলকে বোঝার চেষ্টা করো, ডিফারেন্সটা বোঝো, আমি একদম তোমাদের টু দ্য পয়েন্ট বলতেছি। যদি একটা সেলকে সেন্টারে আনতে চাও বা একটা লেখাকে সেন্টারে আনতে চাও তাহলে অবশ্যই এটা ইউজ করতে পারো যে অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার। বাট যদি টেবিলের সবগুলা লেখাকে সেন্টারে আনতে চাও তাইলে যেটা ইউজ করবা, স্টাইলের ভিতরে তুমি যে জিনিসটা লিখবা টেক্সট অ্যালাইন সেন্টার। সো স্টাইলের ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টারটা যদি তুমি লেখো তাহলে সবগুলা টেক্সট ভিতরে ভিতরে মধ্যে চলে আসবে। সো ডিফারেন্সটা বোঝা গেছে? যদি মাত্র শুধুমাত্র একটা লেখাকে মধ্যে আনতে হয়, যদি শুধুমাত্র একটা লেখাকে মধ্যে আনতে হয় যে কাজটা করবা অ্যালাইনড অ্যাট্রিবিউট ইউজ করবা, আর যদি টেবিলের যতগুলা লেখা আছে সবগুলাকে মধ্যে আনতে হয় তাহলে ইউজ করবা হচ্ছে টেক্সট অ্যালাইন। বুঝে গেছে ডিফারেন্সটা? আর নর্মালি তোমাদের বইগুলোতে দেখবা যে অ্যালাইন ট্যাগটাই বেশি ইউজ হয়েছে, বাট অ্যালাইন ট্যাগটা দিয়ে কিন্তু এই টেবিলের সবগুলা টেক্সট কিন্তু মধ্যে আসে না। সো আমরা ইজি ভাবে করার জন্য এখানে অ্যালাইন ট্যাগটা দিতে পারি। অ্যালাইন ইকুয়ালস টু যদি আমি সেন্টার দিই তাহলে এটা কই চলে আসবে বলো তো? এই লেখাটা মধ্যে চলে আসবে। ওকে, সো আমার প্রথম যে রোটা ছিল, প্রথম রো এর কাজটা আমার শেষ। প্রথম রোতে একটা ডেটাই ছিল, সো টিআর এর কাজটা শেষ, টিআরটা ক্লোজ করে দিলাম। দ্বিতীয় রোটা মনে করো ক্রিয়েট করছি। দ্বিতীয় রোতে দুইটা ডেটা, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, দুইটাই লেফটে আছে, তার মানে কোনো অ্যালাইন ম্যালাইন দিতে হবে না, তার ডেটা দিয়ে দেই টিডি, একটা হচ্ছে অর্ডার লিস্ট, টিডিটা ক্লোজ, আরেকটা টিডি এখানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, টিডিটা ক্লোজ। বুঝছো? তোমার এই 2 নাম্বার যে রোটা আছে, 2 নাম্বার রো এর কাজটাও কিন্তু শেষ, 2 নাম্বার রো এর কাজটাও কিন্তু শেষ। ঠিক আছে, 2 নাম্বার রো এর কাজটাও শেষ। এখন 3 নাম্বার রো ক্রিয়েট করো। 3 নাম্বার রো, এই যে দেখো 3 নাম্বার রো ক্রিয়েট করছো, 3 নাম্বার রো ক্রিয়েট করছো, এই রোটা ক্রিয়েট করছো। এখন এই রোতে তোমার প্রথম যে টিডিটা আছে, এই টিডির ভিতরে শুধুমাত্র কি একটা লেখা আছে? না, পুরো একটা অর্ডার লিস্ট আছে। তার মানে এই টিডির ভিতরে পুরো একটা সম্পূর্ণ একটা অর্ডার লিস্ট যাবে। তার মানে এখানে সম্পূর্ণ একটা ওএল যাবে, সেটা টাইপটা হচ্ছে আই। টাইপটা কি? টাইপটা হচ্ছে আই। এগুলো তোমাদের বানানো শিখাইছি। সো এই ওএল এর ভিতরে অনেকগুলো এলআই যাবে, সো এলআই গুলো তুমি দিবা, দেওয়ার পরে ওএলটা ক্লোজ হবে এবং এই টিডিটা কিন্তু শেষ হয়ে গেছে, তার মানে এই টিডিটা ক্লোজ হবে। তারপর আরেকটা টিডি ওপেন করবা, যেটার ভিতরে একটা আনঅর্ডার লিস্ট বানাবা, তারপর টিআরটা ক্লোজ করবা। সো বুঝতে পারছো পুরো জিনিসটা কেমনে করবা, কেমনে লিখবা? বুঝতে পারছো কেমনে লিখবা? একসাথে বুঝতে পারছো কেমনে লিখবা? বুঝছো? সো তুমি জাস্ট বুঝে বুঝে দেখে দেখে লিখলে জিনিসটা আসলে খুব সহজ, কিন্তু তুমি যদি এই জিনিসটাকে একসাথে চিন্তা করো যে এটা মানে প্রথমে দেখেই ভয় পাওয়া যায় তাহলে কিন্তু কঠিন। কথা হচ্ছে এই টিডির ভিতরে যায় তোমাকে দুইটা, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট বানাইতে হবে। এই টিডির ভিতরে এসে তোমাকে হচ্ছে তোমার লিখতে হইতে পারে, এই টিডির ভিতরে এসে তোমাকে ছবিও অ্যাড করতে হইতে পারে, অ্যাঙ্করটাকে অ্যাড করতে হইতে পারে। আচ্ছা, একজন বলছে সেন্টারের স্পেলিংটা, এটা আমি ভুল করছি, এটা সেন্টার হবে এরকম টিআর, ওকে, CNTER, ওকে, ঠিক আছে, ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখি।
যে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3-এর প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটা অধিক সুবিধাজনক। তাহলে দৃশ্যকল্প 2-এর কাঠামো কোনটা আর 3-এর কাঠামো কোনটা? ওয়েবসাইট ভিজিট করতে রাজীব দেখলো যে ওয়েবসাইটে যে কোনো পেজ যে কোনো অন্য পেজের সাথে যুক্ত করা যায়, যে কোনো পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। তার মানে এটা কোন স্ট্রাকচার? 3 নাম্বারটা কোন স্ট্রাকচার? নেটওয়ার্ক স্ট্রাকচার। কোন স্ট্রাকচার? নেটওয়ার্ক স্ট্রাকচার, রাইট? এটা নেটওয়ার্ক স্ট্রাকচার। এটা কোন স্ট্রাকচার? জিনিসগুলাকে এইভাবে চিন্তা করো যে এই লাইনগুলো এই দিকে আছে, লাইক এখানে পেজ 2 এখানে মনে করো পেজ 2.1, পেজ 2.2, পেজ 1 হচ্ছে এখানে, পেজ 3 হচ্ছে এখানে, আর উপরে হচ্ছে হোম পেজ। বলো তো এটা কোন কাঠামোর মতো দেখা যায়? কোন কাঠামোর মতো দেখা যায়? ট্রি কাঠামো। তোমাদের একদিন ওই কাঠামো পড়ানোর সময় আমি এই এক্সাম্পলটা দিছিলাম। তার মানে এটা ট্রি কাঠামো। তার মানে ট্রি এবং নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। ভাই কতবার পড়ছি আমরা, কত ভালো করে পড়ছি, মনে আছে? একদম মনের মধ্যে গাইতে আছে না ওই জিনিসগুলা? সো ওই ক্লাসটার বা ওই টপিকটা আরেকবার রিভিশন দিলে তোমার কিন্তু হয়ে যাবে। এখন মনে হচ্ছে মনে নাই হয়তো, কারণ অনেকদিন আগে পড়ছো। আরেকবার যখন রিভিশন দিবা তখন এমনি দেখবা যে মনের মধ্যে গাইতে গেছে। ওই দিন মনের মধ্যে গাছ ছিল না, একদম নিজে থেকে লিখতে পারতেছিল। সো ট্রি এবং এই নেটওয়ার্কের মধ্যে পার্থক্যটা লিখবা। ওকে, সো সবগুলা সৃজনশীল দেখবে এরকম খুবই ইজি সৃজনশীল আসে। পরেরটা দেখো, পরের প্রশ্নটা দেখো। এটা কুমিল্লা বোর্ড 2023, এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় না। এটা অলরেডি একবার আমরা করছিলাম, মনে আছে? আমাদের টেক্সট ফরম্যাটিং এর ক্লাসে আমরা একবার করছি, মনে আছে? সো এটা এই কারণে আর করে দিচ্ছি না, এটা একবার করছি, রাইট? ওকে, তারপর আমাদের এইটা খুবই সাদা সাপটা একটা টেবিল দেয়া কুমিল্লা বোর্ডে, খুবই সাদা সাপটা। মানে এর থেকে সাদা সাপটা হয় বলতো? জাস্ট নর্মাল 3টা টিয়ার, প্রত্যেকটা টিয়ারের ভিতর 3টা করে টিডি, রাইট? খুবই সাদা সাপটা একটা তোমার টেবিল দেয়া। বলছে উদ্দীপকের চিত্রে আউটপুট পাওয়ার জন্য HTML কোড লেখো। ঠিক আছে, ভালো কথা, খুবই ইজিভাবে লিখতে পারবো এটা। টেবিলকে সারি, মানে সারিকে কলাম এবং কলামকে সারি বানায় যে নতুন টেবিলটা পাওয়া যাবে সেটার HTML কোড লিখতে। ভাই এটা সারিকে কলাম আর কলামকে বানানো তো আমরা গত ক্লাসে শিখছি। সো খুব সহজে সৃজনশীলটা উত্তর করতে পারবো না বলতো? খুব সহজে সৃজনশীলটা উত্তর করতে পারবো না? তারপর ডাইনামিক ওয়েবসাইট কি? ভাই আমরা নিজেরা নিজের মনের ভিতর থেকে লিখতে লিখতে ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে 2 পেজ লিখতে পারবো ওই ক্লাস করার পরে, মনে আছে? তারপর ডোমেইন আইপি অ্যাড্রেসের পরিপূরক ব্যাখ্যা করো। ডোমেইন আর আইপি অ্যাড্রেস সেম জিনিস, জাস্ট আইপির তোমার যে টেক্সট ভার্সনটা সেটা হচ্ছে তোমার ডোমেইন। এগুলা কিন্তু পারবা, এগুলা করছি ভাইয়া, কিন্তু 1 নম্বরে যেটা আছে ওইটার উদ্দীপকটা বুঝি নাই, একটু বুঝাবেন? তিথি রয়, কোনটার কথা বলতেছো? একটু ভালো করে বলো, বোর্ড দেখে বলো। কুমিল্লা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, কোনটা তুমি বুঝো না এই জিনিসটা একটু বলো। এর আগেটা ঢাকা বোর্ড 2023 ছিল, রাইট? ওকে, সো এই জিনিসটাও পারবো আমরা। এরপরেরটা আসো, এটা কোন বোর্ড? যাই হোক, যে কোনো একটা বোর্ড আছে। এইটা তো আমরা বাই ডিফল্ট গত ক্লাসেই সলভ করছি, হ্যারি পটারেরটা গত ক্লাসেই সলভ করছি, তাই না? প্র্যাকটিস শিটের নাম্বার 1, প্র্যাকটিস শিটের নাম্বার 1টা কোন বোর্ড? প্র্যাকটিস শিট তো এখন ওপেন করা নাই। সো এটা কিন্তু আমরা গত ক্লাসে ওপেন করছি, বা গত ক্লাসে আমরা করছি যে মিস্টার জেড ক্লাসে HTML প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি ওয়েব পেজে সি ড্রাইভে পিকচার ফোল্ডারে logo.jpg নামে একটা ইমেজ যুক্ত করলেন, যার উইথ হচ্ছে 500 এবং হাইট হচ্ছে 300। তার মানে এই ছবিটা যুক্ত করতে দিবে গ নাম্বারে, এটা হচ্ছে প্রথম কথা। জাস্ট একটা ইমেজ ট্যাগ অ্যাড করতে দিবে, একদম ইজি জিনিস। তিনি ছাত্রদের বললেন তোমরা এমন একটা HTML কোড লেখো যেন উক্ত ইমেজের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটে যায়। মনে আছে এই জিনিসটা তোমাদের পড়াইছিলাম যে একটা ছবিতে ক্লিক করলে একটা ওয়েবসাইটে যায়, এই জিনিসটা যে পড়াইছিলাম মনে আছে? যে অ্যাঙ্কর ট্যাগের যেই জায়গাতে ক্লিক মি লেখতা ওই জায়গাতে এখন একটা ইমেজ ট্যাগ দিবা, ওই জায়গাতে এখন একটা ছবি দিবা। সো এই জিনিসটা কিন্তু খুবই সহজ। সো এইটাই মূলত তোমার গ নাম্বারে নির্ণয় করতে বলছে যে ছাত্রদের HTML কোডের কিরূপ দেখাতে হবে এই জিনিসটা ব্যাখ্যা করো। ওকে, যেসব অ্যাট্রিবিউট ব্যবহার হয়েছে তাদের ব্যাখ্যা করো। আচ্ছা, কোনটা বলছে, কোনটার প্রশ্ন এটা? যাই হোক, ছাত্রদের HTML কোড কিরূপ হবে তা দেখাও, মানে এইটার HTML কোড তোমাকে লিখতে হবে। এটার মধ্যে যেই যেই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে সেগুলোর ব্যাখ্যা বা ব্যবহার তোমাকে দেখাইতে হবে। মানে href, src, হাইট, উইথ, এই 4টা অ্যাট্রিবিউটের ব্যাখ্যা তোমাকে এখানে করতে হবে, জাস্ট এক্সপ্লেন করতে হবে যে কাজগুলো কি। ওয়েবসাইটে বাংলা দেখানো, ওয়েব পেজের ডিজাইনিং, ওয়েবসাইটে পাবলিশিং এর টপিকগুলা পড়াবেন না, মেইন বইয়ে এগুলা আছে। ওয়েবসাইট ডিজাইনিং এটা তো অলরেডি আমরা পড়ছি, যেটা HTML কোড লেখা সেটাই ওয়েবসাইট ডিজাইনিং। ওয়েবসাইট পাবলিশিং, ভাই ওয়েবসাইট পাবলিশিং আমরা একদম দ্বিতীয় ক্লাসে পড়ে আসছি।
ওয়েব হোস্টিং যেটা, এটাই ওয়েবসাইট পাবলিশিং। ওয়েব হোস্টিংয়ের যে আমরা যে স্টেপগুলো পড়ছি সেগুলো ওয়েবসাইট পাবলিশিংয়ের স্টেপ। সো তুমি জাস্ট ওই স্টেপগুলাই লিখবা, যে আমরা নর্মালি একটা ওয়েব পেজ যখন তৈরি করি আমার নর্মাল ডিভাইসে থাকে, সেটা আমরা দেখতে পারি না। সো আমাদের দূরবর্তী একটা সার্ভারে রাখতে হয়। দূরবর্তী সার্ভারে যখন আমরা রাখি, ওই সার্ভারে একটা ঠিকানার প্রয়োজন। ওই ঠিকানাটা দেয় হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে। ওই আইপিটাকে আমরা তারপর একটা ডোমেইনের সাথে কানেক্ট করি। সো মধ্যে কি থাকে, ডোমেইন নেম সার্ভার। সো এই জিনিসগুলো কিন্তু বারবার আমরা পড়ছি, মনে আছে জুবাইর যে প্রশ্নটা করছো? সো ওয়েবসাইট পাবলিশিং কি তুমি ওই জায়গায় পড়ো নাই? এরপর আসে ওয়েবসাইটে বাংলা দেখানো। দেখো ওয়েবসাইটে HTML এ তুমি বাংলা লেখো আর ইংলিশ লেখো, এটা যায় আসে না। ওটা নিয়ে আসলে সময় নষ্ট করার কোনো লাভ নাই। পি ট্যাগের ভিতরে তুমি ইংলিশ লেখছো নাকি বাংলা লেখছো, টেবিলের ভিতরে বাংলা লেখছো নাকি ইংলিশ লেখছো, ওটা আসলে যায় আসে না। জাস্ট বাংলা লিখলে এক্সট্রা একটা কাজ করতে হয়। ওয়েবসাইটে বাংলা লিখলে এক্সট্রা একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে HTML যেটা একটা আছে, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে ল্যাং নামে। ল্যাং নামে মানে ল্যাঙ্গুয়েজের প্রথম যে ওয়ার্ডটা ল্যাং, এই ল্যাং নামে একটা অ্যাট্রিবিউট আছে। এইটার ভ্যালু তোমাকে দিতে হয় হচ্ছে বিএন যখন তুমি বাংলা লিখতে চাও। কারণ বাংলার সংক্ষিপ্ত রূপ আসলে ল্যাঙ্গুয়েজে বিএন ইউজ করা হয়, আর ইংলিশের জন্য ইএন। সো নর্মালি এটা থাকে হচ্ছে ইএন। তুমি জাস্ট ওই ল্যাং যে অ্যাট্রিবিউটটা আছে HTML এ, সেটা তুমি বিএন দিবা। এরপর তুমি চাইলে যা খুশি করতে পারবা। মনে করো যে এরপর মনে করো যে এখানে হেড আছে, হেড গেল, হেডটা ক্লোজ করে দাও। তারপর তোমার বডি আছে, এই বডির ভিতরে তুমি মনে করো এখন পি ট্যাগের মধ্যে তুমি লিখলা যে আমি ভাত খাই, আমি ভাত খাই। সো এই জিনিসটাও কিন্তু এখন ওয়েবসাইটে শো করবে, এই জিনিসটাও তোমার ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে, এখন তোমাদের একটা কথা বলি, তোমরা হচ্ছে EC 26 ব্যাচ, তোমাদের আরো 2 ব্যাচ 3 ব্যাচ আগে কিন্তু বই চেঞ্জ হয়েছে। বই চেঞ্জ হয়ে বোর্ডের বইটা দিয়েছে। পুরাতন বইগুলা যেগুলা মুজিবুর রহমান স্যারের বই, তারপর মাহবুবুর রহমান স্যারের বই, ওই বইগুলোতে অনেক জিনিসপত্র আছে। দেখবা HTML ফর্ম আছে, আরো অনেক ভুংবাং অনেক জিনিসপত্র আছে। এখন ওই জিনিসগুলো বর্তমানের সিলেবাসে নাই। একটা বোর্ডের প্রশ্নেও দেখবা ওই জিনিসগুলো আসে না। সো HTML শিখলে অনেক কিছুই শেখা যায়, এটা তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম। বাট আমরা ওই জিনিসগুলোই শিখবো যেগুলো আমাদের বোর্ডে প্রয়োজন। অকিছু জিনিস শিখে লাভ আছে বলো ক্লাসে? অকিছু জিনিস শিখা কোনো লাভ নাই, কারণ আমাদের টার্গেটটা হচ্ছে ইন্টারের বোর্ড পরীক্ষা। তোমাকে ওয়েব ডেভেলপার বানায় দেওয়া ক্লাসের টার্গেটটা না। সো বোর্ড পরীক্ষা যেগুলো আসে সেগুলোই আমাদের টার্গেট, বুঝতে পারছো? সো মাহবুবুর রহমান স্যারের বই, মুজিবুর রহমান স্যারের বই অনেক এক্সট্রা জিনিস আছে যেগুলো তোমাদের দরকার নাই, যেগুলো তোমাদের লাগবে না, যেগুলো পড়লে শুধুমাত্র সময় নষ্ট হবে, এছাড়া কিছুই না। বুঝতে পারছো? সো ক্লাসে যেগুলো আমি দেখাইছি, আমি যেগুলো পড়াইছি, ওইগুলা ব্লাইন্ডলি তুমি আমার উপর বিশ্বাস রেখে জাস্ট ওইগুলাই পড়ো। কোনো সৃজনশীলে আটকাবো না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। যদি আটকাও তার গ্যারান্টি আমার জাস্ট তুমি মেনশন দিয়ে বলবা যে ভাই এই সৃজনশীলে আসছে, আমি পারি নাই। ওকে, ঠিক আছে। HTML কি আর এক্সট্রা কোনো ট্যাগ জানা লাগবে না? আর এক্সট্রা কোনোটাই জানা লাগবে না, আর এক্সট্রা কোনোটাই জানা লাগবে না। বলো ঠিক আছে? মানতে রাজি কিনা? এই জিনিসটা মানতে রাজি কিনা, নাকি তোমরা এক্সট্রা জিনিসপত্র শিখবা বিশ্বাস না কইরা? এর বাইরে কিছুই লাগবে না ভাই। এই যে তোমাদের বড় ভাইয়াদের বোর্ড পরীক্ষার আগে যেটা বলছি, HTML পরীক্ষা বা বোর্ডের পরীক্ষায় সেটাই আসছে। তার মানে HTML আইসিটিতে যা বলবো ওইটাই আসে বোর্ডে। মানে এটা ফিজিক্সের মতো না যে প্রশ্ন কঠিন আসবে। প্রশ্ন কঠিন আসলেও যেটা ক্লাসে পড়াচ্ছি এর বাইরে কিছুই দিবে না, বুঝছো? তো তুমি জাস্ট ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলো খুব ভালো করে পড়বা, দেখবা যে কোনো সৃজনশীল আটকাচ্ছ না। সো এই যে আমরা যে সৃজনশীলগুলো অ্যাড করতেছি বা বোর্ডের সৃজনশীলগুলো যে সলভ করতেছি, একটার মধ্যে তুমি আটকাইছো, আমাকে বলো। বোর্ডের MCQ CQ গুলো যে তুমি সলভ করতেছো, এমন কোনো টপিক আছে যেটা পড়াই নেই ক্লাসে, বা ক্লাসের টপিক দিয়ে তুমি পারতেছো না, এমন কোনো টপিক কি আছে? এমন কোনো টপিক নেই। তারপর এই যে রোকে কলাম, কলামকে সারি, বারবার আমরা পড়ছি, মনে আছে গত ক্লাসে? এই সেমটাকে আমরা সারিকে কলাম এবং কলামকে সারি করে দিছি। এই সেমটাকে আমরা সারিকে কলাম, কলামকে সারি করে দিছি। সো সেম জিনিসটা আশা করি তোমরা পারবা। ওকে, ঠিক আছে। এরপর আসো হচ্ছে এই জায়গাতে। সো এটাই তো আমরা করলাম। এরপর আসো হচ্ছে এই জায়গাতে। এই জায়গাতে কি আছে? এই জায়গাতে আছে হচ্ছে তোমার একটা কি লিস্ট বলো তো? একটা অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টটা বানাইতে হবে, যেটা খুবই ইজি। এই জায়গাতে আসা হচ্ছে একটা টেবিল, নর্মাল টেবিল, যেটার এই ABC কোম্পানি এটা কল স্প্যান করবে 2টা, কলাম স্প্যান করবে 2টা। এই যে সেলটা এটা রো স্প্যান করবে 2টা, এবং এই জায়গাতে থাকবে হচ্ছে একটা ছবি। 1 নং চিত্রের মতো ওয়েব পেজের জন্য HTML কোডটা লেখো, উদ্দীপকে 2 নং চিত্রের ওয়েবসাইট তৈরি করার জন্য HTML কোডটা লেখো। বলো তো সৃজনশীলটা পারবা না? ওবিজে কি জিনিস? ওবিজে দিয়ে বোঝায় অবজেক্টিভ।
হ্যাঁ, নাম্বার ওয়ানে প্রবলেম প্র্যাকটিস শিট। নাম্বার ওয়ানে কি ঢাকা বোর্ডের প্রবলেমটা না, ঢাকা বোর্ডের প্রশ্নটা না, তোমাদের প্র্যাকটিস শিটে ভুল থাকতে পারে। ওই ভুলগুলা যেগুলো আছে এগুলো ঠিক করে কারেক্টেড যে প্র্যাকটিস শিটটা সেটা তোমাদের প্রোভাইড করা হবে এই ক্লাসের নিচে। সো একটু ওয়েট করো, প্র্যাকটিস শিটে একটু ভুল থাকতে পারে। বলো তো পারবা না? প্র্যাকটিস শিটে ভুল আছে তাইলে 1 OBG এইরকম কোনো উদ্দীপক থাকবে না। প্র্যাকটিস শিটে তাহলে ভুল আছে, আমার দেখতে হবে, একটু সময় দাও, ঠিক আছে? কারেক্টেড প্র্যাকটিস শিটটা তুমি পেয়ে যাবা। বলো পারবা না এই জিনিসটা? পারবা না জিনিসটা? প্র্যাকটিস শিটে ভুল থাকতে পারে, ভুলগুলা সলভ হয়ে যাবে, প্যারা নিও না। সো জিনিসগুলা কিন্তু খুবই সহজ, যেগুলো আমরা ক্লাসে পড়ছি ওইগুলাই বোর্ডে আসতেছে। পরের এইটা দেখো, এখানে তোমার কি আছে বলো তো? একটা আনঅর্ডার লিস্ট দিয়ে একটা ট্যাগ আছে, আনঅর্ডার লিস্ট দিয়ে একটা কিছু আছে। সো এখানে তোমার হচ্ছে ট্যাগগুলো সবগুলো আসে না, এখানে বাংলাদেশ, ঢাকা, সিলেট সবটাই লেখার দরকার ছিল। মানে এইটা এবং এটার আউটপুট এটা এরকম ভাবে দেখাচ্ছিল আর কি। দৃশ্যকল্প এক একটা আনঅর্ডার লিস্ট, যেটার এলআই এর ভিতরে হচ্ছে এই বাংলাদেশ, ঢাকা, রাজশাহী। সো এইটার আউটপুট এটা এরকম। আর দৃশ্যকল্প তিনে তোমার হচ্ছে একটা লিঙ্ক এবং একটা ইমেজ। বলছে দৃশ্যকল্প এক ব্যবহার করে দৃশ্যকল্প দুই পাওয়ার জন্য HTML কোড লেখো। ভাই তোমাকে বলেই দিছে যে একটা আনঅর্ডার লিস্ট এই ট্যাগটা ব্যবহার করে এই লিস্টটা বানাও, এটা বানাইতে বলে দিছে। খুবই সহজ না জিনিসটা? জাস্ট নর্মাল, তোমার এখানে কোনো টাইপও দিতে হবে না, কারণ বাই ডিফল্টই ডিস্ক আসবে। তারপর তোমার ঘ নাম্বারে বসে দৃশ্যকল্প 2 এবং 3 ব্যবহার করে নতুন একটা ওয়েব পেজ তৈরি করো, যেটার জন্য HTML কোড লেখো। দেখো দৃশ্যকল্প 2 এ আছে হচ্ছে একটা লিস্ট, দৃশ্যকল্প 3 এ আছে হচ্ছে একটা লিঙ্ক এবং তোমার কি একটা ইমেজ। তার মানে তোমাকে এমন একটা ওয়েব পেজ তৈরি করতে হবে যেখানে লিস্টও আছে, তারপর ইমেজও আছে, লিঙ্কও আছে, তিনটা জিনিসই আছে। জাস্ট প্রথমে তো গ নাম্বারের জন্য এইটার কোড লেখছই, এখন ঘ নাম্বারেও এটার কোড আরেকবার লিখতে হবে। তারপর একটা লিঙ্ক অ্যাড করার কোড লিখতে হবে, একটা ছবি যুক্ত করার কোড লিখতে হবে। সো তিনটা একই ওয়েব পেজে থাকবে। সো তিনটাকে একসাথে করে তোমাকে একটা কোড লিখতে হবে, বুঝছো? বা কেউ যদি এরকম ভাবে করতে চাও যে এই HTML এর এই লিঙ্কেরই তোমার যে এটা আছে, এই এলআই যেটা আছে, এই এলআই গুলোর মধ্যেই নিচের এলআই গুলোর মাঝে তুমি হচ্ছে এই লিঙ্ক দিবা একটা, আর একটা এলআই এর মাঝে তুমি হচ্ছে একটা ইমেজ দিবা। এলআই এর ভিতরে আমরা তো ইমেজ অ্যাড করতে পারি, লিঙ্কও অ্যাড করতে পারি। একটা লিস্ট আইটেমের ভিতরে আমরা ইমেজ অ্যাড করতে পারি, লিঙ্কও অ্যাড করতে পারি, এনিথিং অ্যাড করতে পারি। ঠিক আছে, ওকে। সো প্রত্যেকটা সৃজনশীল দেখবা সেম, প্রত্যেকটা সৃজনশীল দেখবা সেম, প্রত্যেকটা সৃজনশীল দেখো। ঢাকা বোর্ড 2019, এটা কি বলতো? এটা কোন ফরম্যাট বা কোন স্ট্রাকচার? এটা একটা ট্রি স্ট্রাকচার। কোন স্ট্রাকচার? ট্রি স্ট্রাকচার। ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দিবা বা ঢাকা বোর্ডের জন্য মেইনলি ঢাকা বোর্ডের স্ট্রাকচার থেকে প্রশ্ন আসবেই, মাস্ট আসবেই। স্ট্রাকচার থেকে প্রশ্ন, যে কোন স্ট্রাকচার থেকে কোন স্ট্রাকচার ভালো, আসবেই। ঠিক আছে, সো এটা কোন স্ট্রাকচার? এটা একটা ট্রি স্ট্রাকচার। এই জায়গাতে তোমার একটা কি টেবিল আছে, যে টেবিলটা তোমাকে বানাইতে হবে। একদম খুবই ইজি, বাচ্চাদের প্রশ্ন। এখানে দেখো প্রত্যেকটা টেক্সটই মধ্যে আছে, তার মানে তুমি একদম টেবিলের শুরুতেই টেক্সট লাইন সেন্টার দিয়ে দাও, তাইলে কিন্তু হয়ে যায়। তাহলে আমাকে একটা জিনিস এনশিওর করো, বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন তোমরা পারবা কিনা। যেগুলো দেখতেছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সহজ। পারবা না বোর্ডের প্রশ্নগুলা? পারবা না বোর্ডের প্রশ্নগুলা? পারবা না? এখন তোমাদের বইয়ে বললাম তো, তোমাদের মাহবুবুর রহমান স্যারের বই বা মুজিবুর রহমান স্যারের বই আরো কিছু জিনিস আছে। একটা হচ্ছে ডিপ ট্যাগ, স্প্যান ট্যাগ। কথা হচ্ছে এগুলো লাগবে কিনা? এগুলা লাগবে না, দরকার নাই, বোর্ডে আসবে না এগুলা থেকে কিছু। ওকে, এগুলা থেকে কিছুই আসবে না। সো এগুলো নিয়ে প্যারা খাবা না, এগুলো নিয়ে প্যারা খাবা না, এগুলা থেকে কিছুই আসবে না। ওকে, ঠিক আছে। সো ডিপ ট্যাগ দিয়ে মূলত আমি একটু বুঝাই দিই জিনিসটা, অল্প একটু আইডিয়া দিয়ে দিই। সো ডিপ ট্যাগ দিয়ে মূলত তোমার একটা ওয়েবসাইটের একটা সেগমেন্ট আলাদা করে। লাইক তুমি একটা ওয়েব পেজ মনে করো, সবটা তোমার ওয়েব পেজ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। এই যে অংশগুলা, এইটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এই জায়গাগুলা ক্রিয়েট করে হচ্ছে ডিপ ট্যাগ দিয়ে, ডিভিশন ট্যাগ দিয়ে। সো এই ডিপ ট্যাগটা দিয়ে মূলত এই জায়গাগুলা ক্রিয়েট করে। সো কেমনে ক্রিয়েট করে? তোমার নর্মালি একটা ডিপ ট্যাগ ওপেন করে, একটা ডিপ ট্যাগ ক্লোজ করে। এখন এই ডিপ ট্যাগের ভিতরে তোমার দিতে হয় আরো জিনিসপত্র। সেটা হচ্ছে তোমার এই ডিপ ট্যাগের উইথ কত হবে, হাইট কত হবে, এই জিনিসগুলো এই ডিপ ট্যাগের মধ্যে দিলেই একটা বক্সের মতো তোমার ক্রিয়েট হয়ে যায়। একটা বক্সের মতো তোমার ক্রিয়েট হয়ে যাবে। মনে করো এখানে স্টাইল দিচ্ছ, স্টাইলের মধ্যে উইথে দিচ্ছ,
উইথ মনে করো 500 px, তারপর হাইট মনে করো যে 200 px। সো এটা যখন তুমি দাও তখনই তোমার ওয়েব পেজে এরকম একটা বক্স ক্রিয়েট হয়ে যায় তোমার জন্য, বা একটা জায়গা ক্রিয়েট হয়ে যায় যেটা হচ্ছে 500 px এবং 200 px। সো ওই জায়গাটার ভিতরে তুমি এখন নর্মাল কাজ করতে পারবা, মনে করো পি ট্যাগ দিয়ে কিছু একটা লিখতে পারবা, ইমেজ ট্যাগ দিয়ে একটা ছবি যুক্ত করতে পারবা, এনিথিং। মানে একটা জায়গাকে ডিক্লেয়ার করার জন্য বা একটা জায়গা নেওয়ার জন্য তোমাকে আসলে ডিভ ট্যাগটা ইউজ করতে হয়। এটার ব্যবহার তোমার লাগবে না, পরীক্ষাতে কোথাও আসবে না। মেইনলি ডিভ ট্যাগটা ইউজ করতে হয় একটা ওয়েবসাইটে কোনো একটা ডিভিশন করার জন্য বা একটা জায়গাকে আলাদা করার জন্য। ওকে, আর স্প্যান ট্যাগ ইউজ করে হচ্ছে একটা লেখা আছে মনে করো যে আই ইট রাইস। এখন এই ইট যে ওয়ার্ডটা আছে এটাকে সিলেক্ট করে এখানে কোনো একটা স্টাইলিং দিবা তুমি, লাইক এই ইটের কালারটা, জাস্ট এই ইটের কালারটা তুমি হচ্ছে চেঞ্জ করে রেড বানাবা, ব্লু বানাবা, হোয়াইট বানাবা। সো এই একটা টেক্সটকে সিলেক্ট করতে, এই এক্সট্রা টেক্সটকে তুমি জাস্ট সিলেক্ট করার জন্য এই স্প্যান ট্যাগটা ইউজ করা হয়। লাইক পি ট্যাগের ভিতরেই তো এই জিনিসটা লিখবা যে আই ইট রাইস, রাইট? পি ট্যাগের ভিতরেই তো এই জিনিসটা লিখবা, পি ট্যাগের ভিতরেই তো এই জিনিসটা লিখবা যে আই ইট রাইস, তাই না? কিন্তু কিন্তু এই জায়গাতে যে কাজটা করা হয়, এই ইট ট্যাগটার আগে স্প্যান ট্যাগ দেওয়া হয়। কেন? যেন তুমি এটাকে ধরে, জাস্ট এই স্প্যান ট্যাগটাকে ধরে তুমি এই ইটটাকে স্টাইলিং দিতে পারো। সো এই ট্যাগগুলো এত বেশি দরকার নেই, আমি আগেই বলছি লাগবে না, এই জিনিসটা আগেই বলছি লাগবে না, জাস্ট বলার জন্য বলা যে এই ইট ট্যাগটাকে বা ইট যে টেক্সটটা আছে, যে লেখাটা আছে, এটাকে স্টাইল করার জন্য তার দুই পাশে স্প্যান ট্যাগ দিতে হয়। বা আইসিটিকে অন্য রাইটারের বই কিনতে হবে না, বোর্ড বই পড়লেই মোর দেন এনাফ। আগের রাইটারের বইগুলো তো অনেক এক্সট্রা জিনিস আছে যেগুলো লাগবে না, ঠিক আছে? ওকে, সো আশা করি বোর্ডের যতগুলা প্রশ্ন আসছে সবগুলাই তোমরা পারবা, সবগুলাই তোমরা পারবা। জাস্ট প্রশ্নগুলা দেখো, সবগুলা তোমরা পারবা, ঠিক আছে? যেই প্রশ্নগুলা দেখো, যে দেখো ফার্স্ট, নেক্সট, লাস্ট কোনটা কোন স্ট্রাকচারের মিন করতেছে, লিনিয়ার। তারপর এখানে দেখো যতগুলা দেখবা যেখানে ডাইনামিক ওয়েবসাইট বানানোর কথা বলছে, তারপরে এই জায়গাতে একটা লিস্ট আছে, আরেকটা ব্যাপার বলে রাখি, অনেকে মনে করতে পারো যেটা আসলে একটা টেবিলের ভিতরে আসলে লিস্টটা তৈরি, ব্যাপারটা এরকম না। যখন তোমার জাস্ট একটা বর্ডার থাকে বা একটা চতুর্ভুজ থাকে, মনে করবা এটা দিয়ে আসলে টেবিল বুঝায় নাই, এই চারপাশের বর্ডার দিয়ে বুঝাইছে এটা আসলে একটা ওয়েব পেজ। চারপাশের বর্ডার দিয়ে বুঝাইছে এটা আসলে একটা ওয়েব পেজ। চারপাশের বর্ডার দিয়ে কি বুঝাইছে? এটা আসলে একটা ওয়েব পেজ। বুঝতে পারছো? এটা আসলে একটা টেবিল না, তার মানে টেবিলের ভিতরে এটা বানাইতে হবে না, এটা জাস্ট নর্মালি তুমি যদি এতটুকু বানাও তাইলে এনাফ, এতটুকু বানাইলে এনাফ, আলাদা করে টেবিল বানাইতে হবে না। এখানে যদি একটা মাত্র ঘর থাকে, একটা মাত্র ঘর দিয়ে এটা টেবিল বোঝায় না, এটা বোঝায় হচ্ছে যে এটা একটা ওয়েব পেজ। ক্লিয়ার জিনিসটা? বলো এতক্ষণ যা যা পড়াইলাম, যে যে সৃজনশীলগুলো দেখাইলাম, তোমাদের একটাও কি কঠিন লাগছে কিনা? এই যে এখানে সৃজনশীল আছে, এখানে আছে, সবগুলাই কিন্তু জিনিস একদম ইজি, ইজি সৃজনশীল, জাস্ট একটা অর্ডার লিস্ট। কোন সৃজনশীলটা তোমার কঠিন লাগছে বলো তো? কোনোটা কঠিন লাগছে? আমরা ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, প্যারা নিও না। কোনো জিনিসটা কঠিন লাগছে একবারও? কঠিন লাগছে? কোনো ক্লাসটা কঠিন লাগছে বা কোনো সৃজনশীলটা কঠিন লাগছে বলো তো? ভাই এখানে যদি ডিভ ট্যাগ দেই, চাইলে দিতে পারো, তোমার ইচ্ছা, বাট না দিলেও সমস্যা নাই। ভাই একটা রোয়ের কালার চেঞ্জ করলে কি করতে হবে? টেবিলের রোয়ের কালার চেঞ্জ করবা, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করো, সমস্যা নাই তো। যে স্টাইল অ্যাট্রিবিউট তুমি শিখছো সেই স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করো। লাইক এই রোয়ের কালার তুমি চেঞ্জ করবা, কই গেল? লাইক এই রোয়ের কালার তুমি চেঞ্জ করবা, এই টিয়ারের এই রো যেটা আছে সবটা রোয়ের কালার তুমি চেঞ্জ করবা। জাস্ট এখানে একটা স্টাইল মেরে দাও, এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে দাও, স্টাইল, এখানে দিয়ে দাও কালারটা দিয়ে দাও রেড। দেখবা যে তোমার এই রোয়ের মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে সবগুলো রেড কালার হয়ে গেছে। খুবই সিম্পল। যেখানে তোমার কালার লাগবে ওখানে কালার, যেখানে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে সেখানে ব্যাকগ্রাউন্ড কালার। খুবই সহজ। যেই জায়গাতে লাগবে জাস্ট স্টাইল অ্যাট্রিবিউটটা দিবা, স্টাইলের ভিতরে দিবা তোমার কালার। ওকে, সো একটা লাস্ট অল্প একটু টপিক বাকি আছে যেটা পড়াই আজকে শেষ করে দিব, যেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এটা মূলত লাগে না, ডেফিনেশন লিস্ট কোনো দরকার নাই।
ডেফিনেশন লিস্ট যেটা, এটা কোনো দরকার নেই, আমাদের বইয়ের সিলেবাসে ওই জিনিসটা নাই। ডেফিনেশন লিস্ট কখন লাগে? যখন আমাদের এইরকম কিছু একটা থাকে, এইরকম কিছু একটা থাকে, তোমাদের দেখাচ্ছি জিনিসটা। মনে করো যে এই জায়গাতে এইরকম তোমার যে ম্যাঙ্গোর মধ্যে ম্যাঙ্গোর ডেফিনেশন, তারপর জ্যাকফ্রুটের ভিতরে জ্যাকফ্রুটের ডেফিনেশন। ওকে, মনে করো যে এইরকমভাবে ডেফিনেশনটা আছে, জাস্ট একটু খেয়াল করো, 5 মিনিট লাগবে। এর ভিতরে একটু ডেফিনেশন আছে, মানে এটা সংজ্ঞাটা লেখা, জ্যাকফ্রুটের ভিতরে জ্যাকফ্রুটের সংজ্ঞাটা লেখা। তারপর তোমার ম্যাঙ্গোর ভিতরে ম্যাঙ্গোর ডেফিনেশনটা লেখা। এখন এই ডেফিনেশনগুলা লেখার জন্য আমরা কি ইউজ করব? সো প্রথম কথা, এটা কি কোনো অর্ডার লিস্ট? এটা কি কোনো অর্ডার লিস্ট? আমাকে বলো তো, এটা কি কোনো অর্ডার লিস্ট? এটা কি কোনো অর্ডার লিস্ট বলো তো? এটা কি কোনো অর্ডার লিস্ট? ইয়েস অর নো? এটা কি কোনো অর্ডার লিস্ট? এটা কোনো অর্ডার লিস্ট বলো তো? না। এটা কোনো আনঅর্ডার লিস্ট? না, কারণ আনঅর্ডার লিস্ট থাকলে এই জায়গাতে তোমার এইরকম থাকতো, বা এই জায়গাতে তোমার চতুর্ভুজ থাকতো। তার মানে এটা অর্ডার লিস্টও না, এটা আনঅর্ডার লিস্টও না। এই যে জিনিসটা, এটা অর্ডার লিস্টও না, আনঅর্ডার লিস্টও না। সো এই জিনিসটার নতুন একটা নাম আছে, যেটার নাম হচ্ছে ডেফিনেশন লিস্ট। এটা কিন্তু আসে না বোর্ডে। একটা বোর্ডে আসছে যেটা আসলে ডেফিনেশন লিস্ট দিয়ে করতে হয় না, আনঅর্ডার লিস্ট দিয়ে করা যায়। সো তারপরেও একটু দেখাই দিচ্ছি, যদি তোমাদের কারো মনে খুঁতখুঁতানি থাকে তাহলে একটু পইরা নিও। সো এটা কিন্তু অর্ডার লিস্টও না, আনঅর্ডার লিস্টও না। সো এই টাইপের লিস্টটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। এই টাইপের লিস্টটাকে কি বলা হয়? ডেফিনেশন লিস্ট। ওকে, ডেফিনেশন লিস্ট। ওকে, ডেফিনেশন লিস্ট, কারণ এগুলা দিয়ে আমরা ডেফিনেশনগুলো লিখি, একটা ওয়েবসাইটে ডেফিনেশন লিখবো, সো ডেফিনেশনগুলো লিখি। তাইলে অর্ডার লিস্ট যেহেতু ওএল ট্যাগের ভিতরে থাকতো সবটা, আনঅর্ডার লিস্ট যেহেতু ইউএল ট্যাগের ভিতরে থাকতো সবটা, তার মানে ডেফিনেশন লিস্ট কোন ট্যাগের ভিতরে থাকবে সবটা বলো তো? ডেফিনেশন লিস্ট কোন ট্যাগের ভিতরে থাকবে পুরো ডেফিনেশনটা? ডিএল, রাইট? তার মানে এই ডিএল ট্যাগের ভিতরে তোমার পুরো ডেফিনেশন লিস্টটা থাকবে। ডিএল ট্যাগের ভিতরে সবটা ডেফিনেশন লিস্টটা থাকবে। ওএল ট্যাগ দিয়ে যেমন অর্ডার লিস্ট সবটা ওএল ট্যাগের ভিতরে থাকে, আনঅর্ডার লিস্ট সবটা যেমন ইউএল ট্যাগের ভিতরে থাকে, ডেফিনেশন লিস্ট সবটা ডিএল ট্যাগের ভিতরে থাকবে। এখন ডেফিনেশন লিস্টের দুইটা জিনিস, একটা হচ্ছে এটাকে বলা হয় টাইটেল, এইটাকে বলা হয় ডেফিনেশন ডেটা। এটাকে বলা হয় টাইটেল, এটাকে বলা হয় ডেফিনেশন ডেটা। সো ডেফিনেশন টাইটেল আর ডেফিনেশন ডেটা, এই দুইটা আলাদা করার জন্য দুইটা ট্যাগ। যেহেতু এটা টাইটেল, তার মানে ডেফিনেশন টাইটেলের শর্ট ফর্ম হচ্ছে ডিটি। যেহেতু এটা ডেটা, মানে ডেফিনেশন ডেটা, এটা শর্ট ফর্ম হচ্ছে ডিডি। তাইলে বলো তো, এখন এই ডেফিনেশন লিস্টটা তৈরি করার সময় এর ভিতরে কি আসবে? প্রথমে আসবে ডিটি, ডেফিনেশন টাইটেল। এই টাইটেলের মধ্যে কি টাইটেলটা হচ্ছে ম্যাঙ্গো, রাইট? এটাই কি আমার টাইটেলটা না? ডেফিনেশন টাইটেলটা না এটা? তারপর হচ্ছে ডিডি, আমার ডেফিনেশন ডেটাটা কি? ম্যাঙ্গোর ডেফিনেশন ডেটাটা কি? আমার এই পুরো যে সংজ্ঞাটা আছে, পুরো যে সংজ্ঞাটা, আমি এখানে বাংলায় সংজ্ঞা লিখে দিচ্ছি, যে পুরো যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা আমি এখানে দেব, শেষ। তারপর আবার ডেফিনেশন টাইটেলটা কি আমার বলো তো? ডেফিনেশন টাইটেলটা কি আমার? জ্যাকফ্রুট। ডেফিনেশন টাইটেলটা ক্লোজ। তারপর ডেফিনেশন ডেটার মধ্যে আমি কি লিখবো বলো তো? ডিডির মধ্যে আমি লিখবো হচ্ছে পুরো যে সংজ্ঞাটা আছে, সবটা সংজ্ঞা, ডিডি ক্লোজ। সো এইরকম ভাবে এই ডেফিনেশন লিস্টগুলো তৈরি করতে হয়, বুঝছো? ডিডি আর ডিটি দিয়ে। ডিটি মানে ডেফিনেশন টাইটেল, ডিডি মানে ডেফিনেশন ডেটা। ডিটি মানে ডেফিনেশন টাইটেল, ডিডি মানে ডেফিনেশন ডেটা। বাই ডিফল্ট যেগুলো ডেফিনেশন ডেটা দিয়ে লাগবে সেগুলো একটু ভিতরে চলে যাবে, এটা তোমার বাই ডিফল্ট অ্যালাইনমেন্টে এরকম হয়ে যায়, আলাদাভাবে অ্যালাইনমেন্ট সেট করতে হবে না। বাই ডিফল্ট ডেফিনেশন ডেটাগুলো একটু ভিতরেই আসবে, ঠিক আছে? সো পারবা এই জিনিসটা তৈরি করতে। এই জিনিসটা বোর্ডেও লাগে না, কোনো জায়গায় লাগবে না সাধারণত। যদি তোমাদের কলেজের পরীক্ষায় দিয়ে দিতে চায়, দিয়ে দিতে পারে। তার মানে কখন বুঝবা কোনটা ডেফিনেশন লিস্ট, কোনটা এলআই, কোনটা ওএল? যখন এরকম নাম্বারিং থাকবে, তখন সেটা হচ্ছে ওএল বা অর্ডার লিস্ট। যখন নাম্বারিং না থাকে, এরকম বুলেট আকারে থাকবে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর যখন নাম্বারিং কিছু থাকবে না, সেটা কি বলতো? সেটা হচ্ছে তোমার ডেফিনেশন লিস্ট।
খুব সহজে বোঝার হচ্ছে এই একটা ওয়ে। সো পরীক্ষায় আসলে, যদি তোমার কলেজের পরীক্ষা আসে, তাহলে আশা করি এই জিনিসটা পারবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের কাজ হবে হচ্ছে এই অধ্যায়ের শেষ ক্লাস এটা। এই অধ্যায়ে আমি আরেকটা ক্লাস নিব, সাধারণত এইরকম ক্লাস কোথাও নেয় কিনা জানি না। আমি এই অধ্যায়ের উপর একটা ডাউট সলভ ক্লাস নিব। ডাউট সলভ ক্লাস বলতে তোমাদের সাথে আমি জুমে জয়েন থাকবো। এটা আগামী সোম মঙ্গলবারে তোমাদের লিঙ্ক দিব মেগা এক্সামের আগে। আমি পোস্ট করে একটা জুম লিঙ্ক দিয়ে দিব, ওই জুম লিঙ্কে জয়েন করবা, আমার চেহারাও দেখতে পাবা না, তোমাদের যতগুলো প্রবলেম আছে সবগুলো আমি সেখানে সলভ করে দেব। মানে যার যার প্রবলেম আছে আর কি, সরাসরি প্রশ্ন করে মনে করো সলভ করতে চাও, বা লাইফের কোনো একটা প্রবলেম আমার সাথে শেয়ার করতে চাও, এনিথিং। সো যার যত প্রবলেম আছে সব প্রবলেম ওই দিন আমার সাথে ডিরেক্টলি ভয়েসে কথা বলে তুমি উত্তর জেনে নিতে পারবে, ঠিক আছে? সো একটা ডাউট সলভিং। ওকে, এখন শুনতে পাও? যেটা বলতেছিলাম যে তোমাদের মেগা এক্সামটা হবে আগামী শুক্রবার রাত 8টা থেকে রাত 10টায়। সো মেগা এক্সামের প্রশ্ন হবে হচ্ছে এমসিকিউ, যেখানে 50টার মতো প্রশ্ন থাকবে এবং সবগুলো তোমাকে উত্তর করতে হবে। সো মেগা এক্সামের প্রশ্নগুলো একটা তোমাকে বলতে পারো প্রশ্ন আগে থেকে লিক করে দিচ্ছি, বোর্ডের প্রশ্নগুলো আসবে, মানে এত কঠিন প্রশ্ন আসবে না, বোর্ডের প্রশ্নগুলোর বাইরে কিছু আসবে না। সো যারা বোর্ডের প্রশ্নগুলো ভালো করে পড়বা, বাট আমাদের প্র্যাকটিস শিটের প্রশ্নগুলো ভালো করে পড়বা, তারা দেখবা যে প্রশ্নগুলো আটকাচ্ছ না, দেখবা যে সুন্দর করে উত্তর করে ফেলতে পারতেছো। আর মেগা এক্সামের টপ যে 20 থাকবে তাদের জন্য প্রাইজ মানি থাকবে, সাথে গিফটও থাকবে। সে আমাদের যে টি শার্ট আছে ওই টি শার্টও পেয়ে যাবা। সো ইনশাল্লাহ সবাই ভালো করে পরীক্ষা দিও। অ্যান্ড এই তো, আশা করি এই অধ্যায়টা খুব সুন্দর করে তোমাদের শেষ করে দিতে পারছি, আর প্রত্যেকটা জিনিস আশা করি মনের মধ্যে গেঁথে আছে। তারপরেও এই অধ্যায়ে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু ফ্রাস্ট্রেটিং বলতে পারো, কারণ কিছু কিছু ট্যাগ মুখস্থ রাখতে হয়, যেমন টেবিলের অনেকগুলো ট্যাগ আছে বা এই জিনিসগুলো আছে, এগুলো একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। সো আশা করি আমি চেষ্টা করছি যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো এমনভাবে বোঝায় দেওয়ার যেন তোমার এমনিই মনে থাকে, ঠিক আছে? মুখস্থ জিনিসগুলো যেন তোমার এমনিই মনে থাকে, সেজন্যই আমি কিন্তু চেষ্টা করছি। সো আশা করি প্রত্যেকটা জিনিস তোমার মনে থাকবে এবং ভালো করে এই অধ্যায়টা উত্তর করতে পারবা। অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার চ্যাপ্টার 2 এর ক্লাসে। ওকে, ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, শুধু এমসিকিউ হবে পরীক্ষা, তারপর একটা ভাইবা হতে পারে যদি সবাই ভালো মার্কস পায়। আল্লাহ হাফেজ।